আসসালামু আলাইকুম। আজকে আমরা 47তম বিসিএস এবং 48তম বিসিএস পরীক্ষার কিছু কমন উপযোগী কিছু প্রশ্ন আমরা আজকে সলভ করব। বাংলা প্রশ্ন সলভ করব, কিন্তু যেগুলো আসলে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে এবং যেগুলো বারবার আসছে এবং আবার আসবে এবং এইগুলো কিন্তু কনফিউশন থাকে, বাজারে গাইডওয়ে ভুল থাকে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো যদি পড়েন, এই প্রশ্নগুলো দেখবেন যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন কমন পড়েন। ধরুন আজকে আমাদের এক স্টুডেন্ট বললো যে স্যার কমেন্টের মাধ্যমে যে স্যার আজকে পরীক্ষা দিয়েছি স্যার 25 পাবো বাংলায়। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যে আমাদের ফ্রি ক্লাসগুলো করেও কিন্তু অনেক আজকে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আজকে যারা কিছু কিছু চাকরি পরীক্ষা হয়েছে কিন্তু সিভিল সার্জন কার্যালয়, আর একটা হলো কি যেন একটা আমরা যে পোস্ট সলভ দিলাম, তো এরকম কিছু কিছু চাকরি পরীক্ষা যেগুলো হলো আজকে, এই পরীক্ষাগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্রশ্ন কমন পড়ে কিনা, আমাদের হাইলাইটস থেকে প্রশ্ন কমন পড়ে কিনা, এগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছেন এগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের নামগুলা কিন্তু সাইদুল স্যার তার নিজের মুখ থেকে কিন্তু সেই নামগুলা কিন্তু একটু পড়ে শোনাবেন। ওকে, তাহলে আপনারা কমেন্ট করেন এবং শেয়ার করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছি? এই মাত্র গোপালগঞ্জ থেকে আসলাম। আসলে আমাদের ব্রাঞ্চগুলোতে সাধারণত আমরাই ক্লাস নেই। আমাদের যতগুলো ব্রাঞ্চ রয়েছে, খুলনা, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, তারপরে বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, যত ব্রাঞ্চ আছে চেষ্টা করি আমরাই আলহামদুলিল্লাহ নিজেরা ক্লাস নেওয়ার জন্য। তো আমি খুলনাতে 2 দিন ক্লাস নিয়েছিলাম, তারপর গোপালগঞ্জ 2 দিন ক্লাস নিয়ে আসলাম। সামনে আবার বরিশাল ক্লাস আছে, তারপর পটুয়াখালী ক্লাস আছে, রংপুর, দিনাজপুর, বগুড়াতে ক্লাস আছে। তো দেখা হবে ইনশাল্লাহ, টেনশন নাই ইনশাল্লাহ। যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই শেয়ার করে লিখে দিই। গুড, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমাদের কামরুন্না শারমিন কিন্তু খুব অ্যাক্টিভ একজন মানুষ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্লাস কিন্তু সে করে। বিয়ে দিয়ে দিতে তাড়াতাড়ি, অনেক চালাক। ইমন নিলয় স্যারের ক্লাস কিন্তু সে করেছে এবং ইমন স্যার কিন্তু তার প্রতি সন্তুষ্ট। ইমন স্যারের ক্লাসে সে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং সে ইমন স্যার যে প্রশ্নগুলো লিখেছে পেরেছে, আলহামদুলিল্লাহ। স্যার কিন্তু অনেক খুশি আমাদের কামরুন্না হাবুমনের উপর। তো যাই হোক, যারা আমাদের নিয়মিত দর্শক, যারা আমাদের নিয়মিত সঙ্গী, তাদের প্রতি অনেক দোয়া এবং অনেক শুভকামনা। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে খুব দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন। কালকে কিন্তু আমাদের ইমন ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। আমার মনে হয় গতকালকের ক্লাসে স্যার যে উপদেশগুলো দিয়েছিলেন, আর এই উপদেশগুলো যদি আপনি ঠিকঠাক মতো মানেন, ঠিকঠাক মতো পড়াশোনা করা, নামাজ পড়া, বাবা মাকে কষ্ট না দেওয়া, মানে লাইফে আর কিছু দরকার নেই আমার মনে হয়। এই জন্য ভাইয়া রেগুলার ক্লাস করবেন। আমাদের সব স্যারই আলহামদুলিল্লাহ চেষ্টা করে নিজের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর জন্য। আর বিশেষ করে আমাদের বাংলা ভাই তো বাংলা স্যার তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ডেডিকেটেড স্যার বলা যেতে পারে জব মেডিসিনের। স্যার কিন্তু আজকে সারাদিন অনেকগুলো আমাদের পেইড ব্যাচে ক্লাস নিয়েছেন, তারপর রাতে আবার চলে আসছেন আপনার জন্য। ইভেন সাথে আমাদের 11 থেকে 20তম গ্রেড বিসিএস বা প্রাইমারির হাইলাইটস গুলো কিন্তু আপডেটের কাজ চলতেছে এবং সারাদিন কিন্তু স্যার এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। তো যাই হোক, সারাদিন ব্যস্ত থাকার পরও আবার স্যার আপনার প্রতি খুব রাগ, তাই না? কেন তার নামটা বলেন না? হ্যাঁ, নাম বলে দিচ্ছি। মারিয়াম আক্তার শেয়ার করে লিখেছেন, নিজুম বর্ষা, তানিয়া ইসলাম, মোশাররফ আচ্ছা, আমাদের যে রাকিব ভাই, এই যে আমাদের দেখেন তালহা বাবু, আমাদের যে শনির একটা শাখার পরিচালক প্লাস সম্মানিত ইংরেজির বস গুরু, হ্যাঁ, তিনি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে তিনি আমাদের লিখিত ক্লাস কবে নেবেন ইংরেজি, অর্থাৎ ইংরেজি যে আছে না অনুবাদ, ট্রান্সলেশন করে একটা ক্লাস নেওয়ার কথা, কিন্তু অর্থাৎ কিভাবে স্মার্ট বাংলাদেশ কিভাবে একটা এইচএ লেখা যায়, এর উপর কবে ক্লাস নেবেন স্যার একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ স্যার, একটু কমেন্টে জানাই দেন ইনশাআল্লাহ। আপনি কবে ফ্রি থাকবেন, কবে আমাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ। ওরে ভাই, আজকে আমাদের নিজামুদ্দিনও আছে, বাহ। তানিয়া, গুড, মাশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখে আমি নাম পড়ে শোনাই দিচ্ছি। শেয়ার ডান। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের রংপুরের ছোট্ট বন্ধু নীলা জাহান, আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন তানিয়া ইসলাম। গুড, শেয়ার ডান। নীলা জাহানকে চিনেন? কেন চিনবো না? হ্যাঁ, কেন চিনবো না? নাকি হাঁসের মাংস খাইছে নাকি? কেন চিনবো না, কেন সেটা জানতে চাইছি। কেন চিনবো না বলেন? আচ্ছা, কামরুল আলম শেয়ার করে লিখেছেন আসমান উপর, মাশাআল্লাহ। দীপিকা, ভাই ছেলেদের নাম বলেন দুই একটা। আরে ভাই, যা আপনাকে কি আমি বলেছি একবার যে আপনি শুধু মেয়েদের নাম পড়েন? আমি কি বলছি? আমি বলছি আপনি ছেলেদের নাম বেশি পড়বেন। যেই নামগুলো আসছে আমি তো ওগুলাই সিরিয়ালি পড়তেছি। দেখলাম একটা সব মেয়েদের নাম বলতেছে, একজন তো ছেলেদের নাম বলতেছে। আচ্ছা, যাই হোক, জুলফিকার রহমান ভাইয়া, ইন্দু খান ভাইয়া, সুবরান হাসান সাবু, থ্যাংক ইউ সো মাচ। এনামুল ভাইয়া শেয়ার করে লিখেছেন, মহিউদ্দিন, শাকিলা শাকি, আদ্রিক রায়, জোটন, মহিউদ্দিন, সাবিনা ইয়াসমিন। গুড, মাশাআল্লাহ। দ্রুত দেরি করতে হয় না প্রিয় ভাই বোন আমার, কারণ যত দ্রুত শেয়ার করবো তত দ্রুত কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আজকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করবো এবং আমাদের স্যার কিন্তু টার্গেট নিয়েছেন 100 প্রশ্নের সমাধান, এবং আজকে এটা প্রথম পর্ব। যতটুকু সম্ভব হয় স্যার কিন্তু টানতেই থাকবেন ইনশাআল্লাহ। এখান থেকে দেখবেন যে চাকরি পরীক্ষায় কেমনে প্রশ্ন কমন, ইনশাআল্লাহ হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। অনেক চমৎকার প্রশ্নগুলো রেখেছে, খুবই চমৎকার। হ্যাঁ, ইনশাআল্লাহ। দ্রুত। গুড, মাশাআল্লাহ। সবাই শেয়ার করে লিখেছে, সত্যি এজন্যই আপনাদেরকে এত ভালো লাগে, মাশাআল্লাহ। দেখছেন, এই যে বেলাল ভাই শেয়ার করে দিয়েছেন, তাহমিনা খানম শেয়ার করে দিয়েছেন, সুমাইয়া মারজান জেসমিন, বাহ কি সুন্দর নাম, ধন্যবাদ। গুড, জুলফিকার রহমান ভাইয়া। দ্রুত।
ইংরেজি ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, দেখছেন বগুড়া শাখায় কালে কিন্তু ইংরেজি বস টিচার স্যার, দেখছেন মোস্তফা স্যার ক্লাস দিচ্ছে। মোস্তফা স্যারের ক্লাস, বাহ, আমি মনে করি আমাদের বগুড়া শাখার ভাই বোনরা ধন্য ধন্য ধন্য, আলহামদুলিল্লাহ। মোস্তফা স্যার ক্লাসটা করেই দেখেন না, অভিজ্ঞ একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ, অনেক 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 অভিজ্ঞ একজন শিক্ষক, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত। আজ সাধু স্যারকে চিংড়ির মালাইকারি খাওয়ার দাওয়াত দিয়েছি মালিবাগে, দেখছেন? তাই না? আচ্ছা ঠিক আছে নীলা জাহান আপুমনি, আমি হচ্ছে বাইকে করে আসতেছি, ক্লাসটা শেষ করি ইনশাআল্লাহ, টেনশন নাই। আপনি হচ্ছে শশা টশা লেবু টেবু এটা রেখে আচ্ছা শুরু করেন স্যার। আচ্ছা, সকাল থেকে দেখেন সেই একটানা শুক্রবার দিন গতকাল রাতে মানে ঘুমাতে পারি না, তারপর অনেক রাত পর্যন্ত আপনাদের বইয়ের লেকচার শিট গুলোর কাজ করেছি। এরপর আবার কি করলাম, সেই সকাল থেকে ক্লাস একটানা নিতেছি শুক্রবার দিন। কিছুক্ষণ আগেও দেখেন, আপনারা তো যারা আমাদের পেইড বেস স্টুডেন্ট দেখেন, আজকে কতগুলো ব্যাচে ক্লাস নিলাম আমি। তো ক্লাস নিয়ে তারপর দেখেন সারাদিন ক্লাস নিয়ে তারপর আবার চিন্তা করি আপনাদের সাথে যদি একবার সবার সাথে যারা আমাদের টাকা দিয়ে ভর্তি হতে পারেন না তাদের সাথে তো একবার দৈনিক দেখা করা উচিত। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শুরু করি। আচ্ছা দেখেন, চমৎকার একটা প্রশ্ন রেখেছি কিন্তু আমি এখানে। প্রশ্নটা কিন্তু খুবই একটা সুন্দর একটা প্রশ্ন। এখানে দেখেন, এই জিনিসটা আমি কতবার পড়িয়েছি, এটা 41তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। এবং দেখেন যে কত সুন্দর একটা প্রশ্ন। অপিনিহিতির উদাহরণ কোনটি? আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি, কারণ অন্তত পক্ষে যারা এবার বিসিএস পরীক্ষা দিয়েছেন তারা পরীক্ষার হলে গিয়ে নাসিসের কথা কিন্তু মনে করেছেন, কিন্তু যে বাংলা যা পড়িয়েছে তা কিন্তু কমন, কিন্তু যেটা কমন পড়েনি লিটারেচার থেকে, বাংলাদেশের কোনো টিচারের ক্লাস থেকেও কমন পড়েনি, বাংলাদেশের কোনো বই থেকেও কমন পড়েনি। ঠিক আছে, কমেন্টের মাধ্যমে জানাবে যে বিসিএস পরীক্ষা কমন পড়েছো কিনা এবং অন্য চাকরি পরীক্ষা কমন পান কিনা, এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানে বলছে অপিনীতির উদাহরণ কোনটি? আমি অপিনীতি জিনিসটা একদম মেমোরিতে গেঁথে দিব, আগেও গেঁথে দিয়েছি, আজকে যারা নতুন ক্লাস করতেছেন তাদেরকেও শিখিয়ে দিব, জীবনে ভুলবেন না। তার আগে আপনাদের কাছ থেকে উত্তর আশাটা করতেছি। দেখি স্যার কি লিখে, দেখে কি লিখছেন। আচ্ছা, আমি বুঝি নাই, রিটেনে আরবিতে 4, 5টা 6টা ক্লাস পাই, আরবিতে ক্লাস আছে কয়টা? একজন একটা কমেন্ট লিখছে আরবিতে, বলতে আরবিতে ক্লাস তো শেষ, আর 2টা ক্লাস আছে, এ মনে হয় ক্লাস পায় না। কোন গ্রুপে ক্লাস আছে কেন? শুনেন, আপনারা যদি কোনো রিটেন বাজে ক্লাস না পান আমাদের অফিসে কল দিবেন। আপনি যদি কোনো কারণে ক্লাস খুঁজে না পান, আরবির ক্লাস তো শেষ, আর মাত্র 2টা ক্লাস আছে, আর অ্যারাবিকের লিখিত বাজে অ্যারাবিক ক্লাস তো প্রায় শেষ। খুঁজে না পেলে আমি বারবার বলে আমাদের অফিসে কল দেন, এখানে এসে অনলাইনে এসে এটা কমেন্ট করে বসেন, পরে এমন ব্লক খাইবেন জীবন আর ক্লাস তো দূরের কথা, চাকরিও পাইতেন না। আরবির ক্লাস কেউ বলতে পারবেন? এখানে যারা আরবিতে লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছে সবচেয়ে বেশি ক্লাস হয়েছে আরবিতে আর মাত্র 2টা ক্লাস বাকি আছে। কোনটা দেবো? আচ্ছা দেখেন এবার, আচ্ছা এবার বলেন তো কি হবে উত্তরটা। আজি আইজ, আর আমি অনলাইনে ভর্তির জন্য কল দিয়েছিলাম। আচ্ছা দেখি এখন আর অনলাইনে কল দিয়েন না, ক্লাস শেষে আমার কাছে যত লাগে আমার কাছে কল দিয়েন। আচ্ছা এখানে একটু দেখেন অপিনীতির উদাহরণটা কি, আপনারা অনেকেই বলে ফেলেছেন স্যার আজি আইস, সহজ একটা প্রশ্ন ছিল। ভাইয়া একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, সবসময় ধ্বনি পরিবর্তন ক্লাস আমি বলি, অপিনীতি মানে আর কিচ্ছু নেই, একটা রস্য একটা রস্য। অপিনীতি মানে কি? একটা রস্য আর একটা রস্য। অপিনীতি মানে একটা হলো রস্য আর একটা কি, আর একটা হলো রস্য, আর কিছুই না। এই দুটো জিনিস কথা সবসময় মাথা রাখবেন। অপিনীতি মানে একটা হলো রস্য আর একটা কি, রস্য। ওকে, অপিনীতি মানে রস্য রস্য। এখন দেখেন কিভাবে, যেমন মারি, এই যে রস্যকারটা আছে না, এই রস্যকারটা মাঝখানে ঢুকে পড়বে। অপিনীতির কাজটা কি জানেন? এই শেষে যে এই যে একটা রস্যকার আছে না, এটা মাঝখানে ঢুকে পড়বে, আর কোনো চেঞ্জ হয় না। দেখেন হবে কি, বলে আমি তোমাকে মায়ের দিব, কিন্তু দেখেন এই ময়কারমা এই র ঠিকই থাকে, এই রস্যকারটা টুস করে মাঝখানে ঢুকে পড়বে, আর কোনো কাজ নেই। মায়ের, দেখছেন, আমি তোমাকে মায়ের দিব। এবার দেখেন, এবার এটা আপনারা বলেন চারি, এটা উত্তরটা বলে দেন দেখি কে পারেন। এবার বলেন চারি, হ্যাঁ এই তো তালহা বুট খায়রুন্নিসা মারি মায়ের সুমি ইসলাম, হ্যাঁ এই রে আল্লাহ, সুমাইয়া আগে বলে দিচ্ছে স্যার চারি চাই, গুড, আগে উত্তরটা দিয়ে দিচ্ছে। দেখি আর কি কে উত্তরটা দ্রুত। ছেলেরা কি করেন? ছেলেরা দুনুয়া উত্তর করেন। হ্যাঁ এই যে দেলোয়ার খান স্যার চাই হবে, ভেরি গুড। দেখেন এই রসইকাটা মাঝখানে ঢুকে দেন, হয়ে যাবে কি চাই, এই রসইকাটা টুস করে মাঝখানে ঢুকে যাবে, ঠিক আছে না? তার রসই দিয়ে আমরা অনেক উদাহরণ পাইলাম। এবার দেখেন রস্যকার দিয়ে একটা উদাহরণ দেয়, আশু, এই রস্যকাটা মাঝখানে টুস করে ঢুকাই দেন, সরেয়া
এই রস্যু কটা মাঝখানে, এই রস্যু এই তালা বসা, আর কোনো চেঞ্জ হবে না। রস্যু কটা টুস করে মাঝখানে ঢুকে পড়বে, এই যে দেখেন সরেয়া রস্যু তালা বসা, এই আউশ মাঝখানে ঢুকে পড়লো আউশ। এবার তাহলে আপনারা এটা করেন, সাধু, এটা কি হবে বলেন তো? সাধু কি হবে বলেন তো? সাধু, সাধু কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, এটা কি বলেন তো ভাইয়ারা? বলেন বলেন বলেন, কি হবে? আজকে আপনাদের পথ প্রকরণ পড়াইছিলাম, মেবি পথ প্রকরণের ক্লাসটা কেমন ছিল বলেন তো? মারিয়া লেখছে খুলনায় আপনারা ক্লাস নেন, কেন নিব না? খুলনা শাখার মালিকই তো আমরা, খুলনা শাখায় ক্লাস নিব না কেন? সাইদুল স্যার তো গতকালও তো মানে পরশু দিন তার আগের দিন তো সাইদুল স্যার ক্লাস ছিল খুলনা শাখায় এবং দৌলতপুর শাখায়। খুলনা তো দুইটা শাখা আমাদের। আমি নাসির স্যার তো ক্লাস নিতে যাবো, আমি ক্লাস নেবো খুলনায় কবে? 18-19 তারিখে তো আমি খুলনায় ক্লাস নেবো 2 দিন। কি বলেন? ক্লাস নিয়েই না মানে? খুলনা শাখা জমজমাট শাখা কি বলে? আচ্ছা বলেন তো কি হবে বলেন তো? বলেন বলেন। আমাদের খুলনাও তো ডিজিটাল বোর্ড, আমরা যেখানে থাকি আমরা সেখানে বসে আমরা অনলাইন ক্লাস নিতে পারি, কারণ আমাদের অধিকাংশ শাখায় ডিজিটাল বোর্ড আছে। তো এই যে দেখেন আপনারা সবাই পারলেন সাউথ গড, এই দেখেন দন্তসা, এই রসুকটা টুস করে মাঝখানে ঢুকে দেন, এই যে দেখেন সাউথ, ওয়াও ক্লিয়ার। অপিনীতি আর জীবনে ভুলবেন অপিনীতি। এই এখন দেখেন অপিনীতি উদাহরণ কোনটি? 41তম বিশেষ পরীক্ষায় আজই, এই যে দেখেন আজই এই রসুকটা টুস করে মাঝখানে ঢুকে পড়ছে। আইজ উত্তরটা সবাই পেরেছেন, সবাই পেরেছেন, ক্লিয়ার। এই তো হাবিবা আক্তার বৃষ্টি স্যার, পথ প্রকরণের ক্লাসটা অসাধারণ ছিল, গুড গুড স্যার। আপনার ক্লাস আমার কাছে ঘুম না আসার ঔষধ, মিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আজকে পথ প্রকরণ শুধু বিশিষ্ট সর্বনাম আর বিশেষণ পড়াইলাম, দেখেন এর ভিতরেই প্রায় 1 ঘন্টা 45 মিনিট শেষ। পথ প্রকরণ ভাই, প্রত্যেকটা ব্যাকরণের ক্লাস, সাহিত্য ক্লাস, প্রত্যেকটা যদি বেসিক থেকে না শেখেন আপনি চাকরি পরীক্ষা টিকতেন না। কারণ আপনি ভাষা জ্ঞান অর্জন করার দিন শেষ, যে আপনাকে একটা চটি বই ধরাই দিলাম, এটা আপনি খেয়ে ফেললেন, আপনার চাকরি পরীক্ষা সব পারবেন, এত সহজ না। ওকে, তাহলে আমি এটা বলে গেলাম। দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, অপিনীতির ভিতরে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে বাক্য, যদি দেখেন অপিনীতি এই রসের রস্য ছাড়াও কিন্তু আছে, অর্থাৎ শেষে যদি জফলা থাকে, ঠিক আছে, তাহলে মাঝখানে টুস করে একটা রসইকে ঢুকে পড়বে, এই যে বাক্য হয়ে যাবে বাক্য, সব ঠিক থাকবে, বা এই কয় জফলা ঠিক, শুধু অতিরিক্ত এই বাক্য মাঝখানে একটা রসইকে ঢুকে পড়বে, এটাও কিন্তু অপিনীতি। দেখেন বাক্য বাক্য। আচ্ছা আমি আর একটা উদাহরণ দিই, কাব্য, এটা আপনারা বলেন তো কাব্য কি হবে বলেন তো? ওগুলা পেইড বেজের ক্লাস হলো, কাব্য কি হলো বলেন তো? কাব্যটা কি হবে? কাব্য দেখি দেখি, কাব্য 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 কাব্য, দেখি কে আগে উত্তরটা দিতে পারেন, কে আগে? দেখি দেখি দেখি, কে পারেন আগে? এত সুন্দর পারেন আপনারা। হ্যাঁ দেখি 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 দেখি, হ্যাঁ পেইড বেজের ক্লাসে পথ প্রকরণের ক্লাসটা ছিল, দ্রুত। এই তো সুমাইয়া কেমনে আগে উত্তর দিল, মেঘলা আকাশ কাব্য, তানজিলা কাব্য, গুড স্যার, এত সহজ কাব্য, কারণ এই অতিরিক্তটা রসইকার মাঝখানে ঢুকে পড়বে, কয়কার কা বয় সব ঠিক থাকবে, ঠিক আছে না? সহজ না বলেন? আচ্ছা আরেকটা বানাই দিই, আমি দেখি লাস্ট একটা বানাই দিই। আচ্ছা আমি এটা বলেন পদ্ম, এটা কি হবে বলেন তো? পদ্ম, যারা জব মেডিসিনে নিয়মিত ক্লাস করে আমার মনে হয় অন্যদের শিখাতে পারে, তারা অন্যদের শিখাতে পারে। আপনারা মানুষকে শিখাবেন, এই যে ক্লাস করেন আমাদের ক্লাস করে অন্যদের শিখাবেন, শিখাইলে কিন্তু কমে না, মানে জ্ঞান আরো বাড়ে। ধ্বনি পরিবর্তন আরেকজনকে শিখাই দিবেন, কারণ ধ্বনি পরিবর্তন দিয়ে দেখেছি অনেকে পড়তে গেলে গায়ে জ্বর আসে। ভেরি গুড আফজাল হোসেন, ভেরি গুড আফজাল হোসেন, সুমাইয়া, রবিউল্লাহ, গুড। পদ্য পদ্য, পর রসই দয়জা ফলা, পদ্য। এখন আমাকে বলেন, যদি আপনি কোনো মন্ত্রণালয় পরীক্ষা আসে, কোনো বিশেষ পরীক্ষায় যদি অপিনীতি থেকে প্রশ্ন আসে, যদি কোনো লিখিত পরীক্ষায়, কোনো পিএসসি নন করা লিখিত পরীক্ষা বা অন্য চাকরি কোনো পরীক্ষা যদি আপনার যদি এই অপিনীতি থেকে কোনো প্রশ্ন আসে, পারবেন কিনা কমেন্টে জানান, কমেন্টের মাধ্যমে জানান পারবেন কিনা। এই রাসেল মোল্লা দ্রুত কমেন্ট, আপনি কি পাদ্য মানে কি? এটা আবার কি করলেন? পাদ্য না মিয়া, পাদ্য না, পাদ্য যদি হয় তাহলে লেখা লাগতো পয়কার পা দরজা ভালা পাদ্য, পাদ্য থাকলে তাহলে মাইরে দিতাম পাদ্য, এটা আসলে হয় না। দেখি দেখি দেখি, এই কথা কন্যা পারবেন? কোন লিখিত আসুক আর প্রিলি আসুক, আপনি তো বস। গুড, দেখছেন একটা প্রশ্নের মাধ্যমে কিভাবে অপিনীতিটা শিখাই দিলাম। এবার নেক্সট প্রশ্নটা চলে যায়, দেখেন চমৎকার একটা প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? 28তম বিশেষ পরীক্ষা আসছে। এখন এটাই যে আবার আসবে এমন কথা নাই ভাইয়া, বিশেষ পরীক্ষা রিপিট করে খুবই কম,
কিন্তু ওই রিলেটেড প্রশ্নই কিন্তু আসে। এবার দেখেন চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে, তার আগে আমাদেরকে জানতে হবে এই চর্যাপদ, ঠিক আছে না, চর্যাপদ সম্পর্কে জানতে হবে। চর্যাপদ আবিষ্কার করতে কে গেল? আমরা জানি এই চর্যাপদের যিনি আবিষ্কারক তার নাম কি? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এই ব্যাটার বাড়ি কোথায়? এই লোকটার বাড়ি হলো কলকাতায়। এখন দেখেন তিনি যে কলকাতার মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এখন দেখেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? তিনি দুইটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্রথমে অধ্যাপনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের। পরবর্তীতে যখন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কি করেন? বাংলা ডিপার্টমেন্টের প্রথম হেড চেয়ারম্যান হিসেবে তিনি কি জয়েন করলেন। সুতরাং তিনি কিন্তু দুইটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। এবার দেখেন চর্যাপদ আবিষ্কারের জন্য তিনি কিন্তু মোট 3 বার নেপাল গিয়েছিলেন। কতবার? 3 বার। 1897, 1898 এবং সর্বশেষ 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি চর্যাপদের সাথে মোট 4টা পুঁথি উদ্ধার করেছিলেন। কয়টা? 4টা। 1 নম্বরে চর্যাচর্য বিনিশ্চয়, 2 নম্বরে সরলপদের দোহা কোষ, 3 নম্বরে কি কান্ন সরলপদের দোহা, 3 নম্বরে কৃষ্ণপদের দোহা, 4 নম্বর হলো ডাকর্ণব। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা তিনি প্রথম 1915 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন। এর পরের বছর তিনি এই চর্যাচর্য বিনিশ্চয় নামটা চেঞ্জ করে চর্যাপদ দিয়ে তিনি কি করলেন? এটা কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে তিনি এটি প্রকাশ করেন। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। কত সালে? 1907 সালে। আবিষ্কার করলো কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ সম্পাদনা করলো কে? এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তিনি কি করলেন? এটা কোথা থেকে প্রকাশ করলেন? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে প্রকাশ করলেন? 1916 সালে। কি নামে প্রকাশ করেন? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে তিনি এটা প্রকাশ করলেন। তা দেখেন এখানে কি বলছে? চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? উত্তরটা কি হবে? সবাই পেরেছেন নেপালের রাজ গ্রন্থশালা, যেটাকে রয়্যাল লাইব্রেরি বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কথা কন না কে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তা এখান থেকে যদি এখন চর্যাপদের আবিষ্কার থেকে আসে আমি পারবো কিনা বলেন? আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু আবিষ্কার করেন কে বলতে পারেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করছেন কি বলতে পারেন? শ্রীকৃষ্ণ কীর্তন বলেন বলেন বলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি আবিষ্কার করেন? কত সাল আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি আবিষ্কার করলেন বলতে পারেন? তার নাম জানেন কেউ? কথা কন না কেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। ক্লিয়ার? এখন এই চর্যাপদ রিলেটেড যদি একটা আবিষ্কার থেকে আমার কখনোই ধরে চর্যাপদ কত সালে প্রকাশ পায়, চর্যাপদের যখন আবিষ্কার করেছিল তখন কয়টা পুঁথি আবিষ্কার করেছিল? 4টা পুঁথি আবিষ্কার করেছিল। হ্যাঁ পারবেন? বড় চণ্ডীদাসকে আবিষ্কার করেছিল। হ্যাঁ এই যে তানজিলা পারছেন বসন্ত রঞ্জন রায়। দেখেন এই যে পশ্চিমবঙ্গের 1909 সালে, এটা কত সালে? 1909 সালে। আর চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907। 1907 2 বছর পর 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, তিনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি 1909 সালে কি করলেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাছা থেকে তালপাতার একটা পুঁথি উদ্ধার করেন। ঠিক আছে, সেইটা হলো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ক্লিয়ার? তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত 1909 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু প্রকাশ পায় কত সালে? সেটাও কিন্তু 1900 কত সালে? 16 সালে। 1916 সালে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? গুড। এবার দেখেন কি হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন পরমের পর কি কইছে? হ্যাঁ এই তো এরপরে প্রশ্নটা দেখো। আর যেমন বলবেন এই তো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন ধরনের চরিত্র? শ্রী রাধার ননদিনী, শ্রী রাধার শাশুড়ি, রাধা কৃষ্ণের প্রেমের দূতি, নাকি জনৈক গোপালা? একেবারে 28 নম্বর বিশেষ প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। আসলে এটা দিয়েছি এই জন্য কারণ আমরা আজকে বড়াইয়ের একদম কি করব? বড়াইয়ের একদম মূল চরিত্রটা জানবো। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস খেয়াল করেন যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটার রচয়িতা কে জানেন? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস মনে থাকবে। উত্তরটা সবাই পারবেন, কিন্তু এটা কেন দিয়েছি এটা দেখেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন ধরনের চরিত্র? দেখেন এই ধরনের প্রশ্ন আমি আগেও কিন্তু অনেক ব্যাখ্যা করেছি কিনা একটু বলেন। আগেও কিন্তু ব্যাখ্যা করেছি, একটু খেয়াল করেন। রাধা কৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে, মূল রচয়িতা হলো বড়ু চণ্ডীদাস।
আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারককে শ্রী বসন্ত রঞ্জন রায়। এখন দেখেন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র হলো তিনটি, রাধা, কৃষ্ণ, বড়াই। কি কি চরিত্র দেখেন, 1 নম্বরে হলো রাধা, 2 নম্বরে হলো কৃষ্ণ, 3 নম্বরে কি বড়াই। এই তিনটা, ঠিক আছে না? রাধা, কৃষ্ণ আর একটা কি বড়াই। এখন দেখেন আমরা সবাই জানি রাধা কৃষ্ণ সম্পর্কে মোটামুটি জানা আছে, কিন্তু এই বড়াইটা কে? এই বড়াই কি? চুল পাকা সাদা একজন বয়স্ক নারী, চুল পাকা সাদা একজন বয়স্ক নারী। সে কে? সে হলো এই বড়াই, ঠিক আছে? এখন দেখেন এই রাধার বিয়ে হয়েছিল কার সাথে? রাধার বিয়েটা হয়েছিল আয়ান ঘোষ। তা রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ অথবা আইহান ঘোষ আমরা বলি। এলো রাধার হাজবেন্ড, মানে রাধার কি, আমাদের রাধার স্বামীকে আয়ান ঘোষ। তাই আয়ান ঘোষের কি হতো? ফুপি। এই আয়ান ঘোষের ফুপি কে? এই আয়ান ঘোষের ফুপি হলো কে? এই বড়াই, তাই না? বুবি। কিন্তু দেখেন তাকে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন ভাবে রাধা কৃষ্ণের প্রেমের দূতী বলা হয়, অর্থাৎ ঘটক বলা হয় কাকে? এই বড়াইকে। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন এই বড়াই চরিত্র কিন্তু মোটেও ভালো ছিল না। এই বড়াই ছিল লেসবিয়ান। কি ছিল? লেসবিয়ান। তা লেসবিয়ান কে ছিল? লেসবিয়ান হলো বড়াই। বড়াই কি? একটা লেসবিয়ান দুষ্ট চরিত্র। তার চরিত্র কিন্তু মোটেও ভালো না। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র বলা হয় এই বড়াইকে। প্রশ্নটা কিন্তু বিশেষ পরীক্ষা আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র বলা হয় কাকে? এই বড়াইকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র। আর লেসবিয়ান শব্দের বাংলা কি কেউ পারেন? বলেন। হ্যাঁ, এই যে স্যার আহসান হাবিব লিখছে, স্যার বড়াই মূলত তাদের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে, অর্থাৎ পরকীয়া প্রেমের ক্ষেত্রে সাহায্য করেছে। এবার বলতে পারে লেসবিয়ানের বাংলাটা কি? আমি বড়াইকে বলেছি চুল পাকা বয়স্ক মহিলা, সে কিন্তু লেসবিয়ান ছিল, মানেটা কি? ঠিক আছে। আর আয়ান ঘোষ যে ছিল, আয়ান ঘোষ এ কিন্তু ছিল নপুংসক। এ ছিল কি? নপুংসক। এ কিন্তু ছিল নপুংসক। আমরা ইদানিং দেখতেছি প্রত্যেকটা বিশেষ পরীক্ষায় কিন্তু আগের বিশেষ পরীক্ষা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন ধরেছে, এবারও বিশেষ পরীক্ষা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন ধরেছে, তাই না? হ্যাঁ, এই যে তালহা বাবু অনেক চমৎকার লেগেছে, শরীফ থেকে শরীফা, সে বলছে শরীফ থেকে। হ্যাঁ, এই যে নুসরাত জাহান তন্নি চমৎকার লিখছে, স্যার এটা হলো সমকামী, যেটাকে আমরা সমকামী হিসেবে চিনি, সেটা হলো লেসবিয়ান টাইপের মহিলা ছিল। তিনি সবসময় এই রাধাকে কুপ্রস্তাব দিত। কে? এই বড়াই। এই কথাটা আপনারা অনেকেই জানতেন না যে এ মহিলা যে একজন লেসবিয়ান ছিল, এটা আমরা অনেকেই জানতেন না। এটা কিন্তু লেসবিয়ান টাইপের নারী ছিল এবং সে রাধাকে অনেক সময় কুপ্রস্তাব দিল। রাধা তাতে সায় দেয় নাই। এই জন্য রাধার প্রতি প্রতিশোধ গ্রহণের জন্যই সে কৃষ্ণের মাধ্যমে সে প্রতিশোধ গুলা নিয়েছে। ক্লিয়ার? এবারে দেখেন, তাহলে আমরা বুঝে গেছি এই রাধার হাজবেন্ড ছিল কে? আয়ান ঘোষ। আয়ান ঘোষ কেন? এ ছিল কি? নপুংসক। এবার আপনাদেরকে বলতে হবে এই নপুংসক মানেটা কি? নপুংসক মানে কি বলেন তো? নপুংসক মানেটা কি? দ্রুত বলেন। নপুংসক মানেটা কি? দ্রুত বলেন, দ্রুত। যেদিন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস নিব, ফ্রি ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রতি ভিতর থেকে যেভাবে প্রশ্ন আসুক বিশেষ পরীক্ষা আপনি পারবেন। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি না আপনার লেসবিয়ান, আমরা বুঝতে পেরেছি। যাই হোক, এবারে বলেন নপুংসক মানে কি? এই যে সানাউল্লাহ ভাইয়া লিখেছেন পুরুষত্বহীন। কাজী রায়ান হিজলা, না হিজলা না, জানি না। শাহেদ তারপর কি লিখছে? অক্ষম। অক্ষম মানে কি? আশিক রহমান লিখছেন পুরুষত্বহীন। ইম্পোর্টেন্স, সোমায়া মনি লিখছেন ইম্পোর্টেন্স। হ্যাঁ, এগুলো দেখেন। তাহলে এই নপুংসক মানে হলো আমরা পেয়ে গেছি আপনারা পুরুষত্বহীন। তার মানে এই রাধার সাথে বিয়ে হয়েছিল কার? আয়ান ঘোষের, কিন্তু আয়ান ঘোষ ছিল পুরুষত্বহীন। ক্লিয়ার? ওকে, এখন দেখেন তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কোন ধরনের চরিত্র? বড়াই কিন্তু একজন রাধাকৃষ্ণের প্রেমের দূতী বলা হয়, দূতী। এই রাধাকৃষ্ণের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড আছে মোট 13টি। কয়টি? 13টি। ইনশাল্লাহ যেদিন আবার বিশেষ এর ক্লাসে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আমি 13টা খণ্ডই পড়াই দেবো ইনশাল্লাহ, যাতে আপনার প্রিলি লিখিত উভয় আপনি কি পারেন? প্রস্তুতি নিতে পারেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আর শ্রীকৃষ্ণ কীর্তন প্রেম কাহিনী আজকে বলবো না, তাহলে মজা থাকবে না। দেখেন, এবার আসছে গিন্নি কোন শ্রেণীর শব্দ? এই একটা প্রশ্ন আসছে, এটা আপনারা সবাই পারবেন, কিন্তু আমি এর মাধ্যমে আমি শিখিয়ে দিব
অর্ধ তৎসম শব্দ কি? আর জীবনে ভুলবেন না। দেখি তো, দ্রুত 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 দ্রুত। সাউন্ড গ্যার গ্যার করছে। আচ্ছা, সাউন্ড আমি করে দিচ্ছি, সাউন্ডটা আমি করে দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখেন, গিন্নি কোন শ্রেণীর শব্দ বলেন? গিন্নি 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 গিন্নি। আপনারা এই যে ক্লাস করেন, একটা শেয়ার করেন ভাইয়া, আপনাদের কাছে আর কিছু চাই না। বলেন, এই জব মেডিসিনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, কিন্তু আমরা শুধু আপনাদের বিনিময় কি চাই? যে আপনারা একটু শেয়ার চাই, আর তো কিছু না। দেখছেন, এতক্ষণ অনেক হয়তো কোনো নাটক দেখতেন, চ্যাটিং করতেন, টিকটক করতেন, কিন্তু আপনারা পড়াশোনা দেখতেছেন, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, অন্য চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন। একটা শেয়ার করলে তো আর সমস্যা নেই ভাইয়া। গিন্নি কোন শ্রেণীর শব্দ? একটু দেখেন তো, গিন্নি কোন শ্রেণীর শব্দ? উত্তরটা আশা করতেছি কি ওয়াও, আমাদের সুজন রায় বলছে অর্ধতৎসম শব্দ দীপ্তি রায়, অর্ধতৎসম পিঙ্কি রায়। এখন তো সাউন্ড আরো প্রবলেম। আচ্ছা অর্ধতৎসম, আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো? সাউন্ড অর্ধতৎসম অর্ধতৎসম অর্ধতৎসম, গুড 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 গুড, অর্ধতৎসম। এখন দেখেন স্যার, অর্ধতৎসম মানেটা কি এটা একটু বুঝান। সবাই পালেন স্যার, তাই না? কিন্তু অর্ধতৎসম কি স্যার মেনশন করি আমি। ভেরি গুড মেনশন করেন আমাদের হাবিবা দৃষ্টি, ভেরি গুড। আচ্ছা অর্ধতৎসমটা কি? আপনি পরীক্ষার হলে এরকম দেবে, দেখেন এরকম একটা দিতে পারে যে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? দেখেন আমি ক নাম্বার দিয়ে উত্তরটা গুলো দিয়ে দিই, আপনারা একটু উত্তরটা করবেন। সো আমি ক নাম্বার দিলাম কদু, গ নাম্বার দিলাম কি কদু দিলাম, এরপর কি দিলাম গ, খুকি, গ নাম্বার কি দিলাম জাম। দেখেন এখানে কি দিলাম, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, তাই তো? একটু খেয়াল করেন, অর্ধ তৎসম জিনিসটা শেখেন, পড়া লাগবে না। আপনি চারটা অপশন দেখবেন, চারটা কি অপশন দেখবেন, এর ভিতরে দেখবেন যে শব্দটা এখন আর আমরা বাংলা ভাষায় ব্যবহার করি না, যে শব্দটা চারটা অপশন ভিতরে দেখবেন পরীক্ষা হলে, যে শব্দটা এখন আমরা ব্যবহারই করি না, অর্থাৎ ওটার এখন আর বেইল নেই, আমাদের মার্কেটে এখন ওটা চলেই না, বাংলা ভাষা এখন আর ওটা চলে না, আমরা রেয়ার ব্যবহার করি, করলেও আমরা মুখের ভিতরে গ্রামে আঞ্চলিক ভাষা দু একজন রেয়ার ব্যবহার করে, ওই শব্দটাকে বলা হয় অর্ধতৎসম শব্দ। তা নিচের কোনটি অর্ধতৎসম বলেন 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 বলেন? স্বামী। এই যে দেখেন আমরা কদু কিন্তু অহরহ বলি, কদু আমাদের দেশি শব্দ, অহরহ বলি কিন্তু কদু। খুকি এটা আমাদের দেশি শব্দ, খুকি কিন্তু এটা আমাদের দেশি শব্দ, এটা আমরা অহরহ বলি। জাম আমরা জাম খাই, এটা অহরহ ব্যবহার করি, কিন্তু স্বামী শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না। স্বামী শব্দটা কি আমরা কিন্তু অহরহ, আমরা কি করি, মেয়েরা সাধারণত আদর করে হাজবেন্ডকে ডাকে স্বামী, কি করো তুমি? অর্থাৎ হাজবেন্ডকে যখন পটায় রাতে, অর্থাৎ তার টাকা লাগবে বা ড্রেস লাগবে বা বাপের বাড়ি যাওয়া লাগবে বা কোনো অনুষ্ঠানে যাওয়া লাগবে, হাজবেন্ডের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, হাজবেন্ডকে একটু রোমান্স দেওয়ার জন্য তাকে আদর করে মেয়েরা স্বামী বলে ডাকে। স্বামীকে কি ডাকে? স্বামী। সুতরাং এই শব্দটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি না, সুতরাং এটাই হলো অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? এবার দেখেন এরকম আরো আছে, দেখেন কুৎসিত, কুৎসিত, এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, এর পরিবর্তে আমরা ব্যবহার করি কুৎসিত, আমরা কিন্তু এটা ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু করি না। সুতরাং কুৎসিত কি অর্ধ তৎসম শব্দ। এবারে দেখেন নেমন্তন্ন, নেমন্তন্ন, আমরা কিন্তু নেমন্তন্ন বলি না, আমরা বলি আমার বাসায় তোমার নিমন্ত্রণ রইল, এর পরিবর্তে আমরা বলি কি, এর পরিবর্তে আমরা বলি নিমন্ত্রণ, এটা ব্যবহার করি, কিন্তু এটা ব্যবহার করি না। ঠিক আছে না? তো এই যে কুৎসিত, নেমন্তন্ন। আবার দেখো জোছনা, জায়গায় জোছনা, এখানে জোছনা, আমরা কিন্তু জোছনা ব্যবহার করি না, আমরা বলি জোছনা। ঠিক আছে, এই জন্য জোছনা, নেমন্তন্ন, কুৎসিত এগুলা কি অর্ধ তৎসম। আরেকটা দেখেন শ্রাদ্ধ, শ্রাদ্ধ, আমরা কিন্তু এই শ্রাদ্ধ শব্দটা ব্যবহার করি না, এর পরিবর্তে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি, তাই না? এটা ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু করি না। সুতরাং শ্রাদ্ধ, জোছনা, নেমন্তন্ন, কুৎসিত এগুলো, এবং গিন্নি, এই গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। কেন? আমরা কিন্তু স্ত্রীকে কেউ গিন্নি বলে ডাকি না, শুধু গোপাল ভাঁড় কি করে, সে তার স্ত্রীকে গিন্নি বলে ডাকে, সুতরাং এই গিন্নিও একটা অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার?
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ও আয়েশা জান্নাত এখন জানো বলে ডাকে, ওরে আল্লাহ গো। লিখছেন লিখছেন লিখছেন, মনে থাকবে কথা কন না কেন, মনে থাকবে আর জীবনে ভুলবেন অর্ধ তৎসম কি, কথা কন না কেন। আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন, বিসিএস দেন, যে কোনো চাকরি পরীক্ষা দেন, আপনি ভুলবেন, ব্যাংক নিয়োগ পরীক্ষা দেন, কখনই আপনি কিন্তু ভুলবেন না। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা যাই। লিখছেন? আচ্ছা দেখেন, এ পারবেন। জলে স্থলে কি কোন সমাস, বুঝাই দিচ্ছি। জলে স্থলে কোন সমাস, দ্রুত বলেন। জলে স্থলে কোন সমাস, বলেন 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 বলেন। স্যার সাউন্ড খুব কম আসে। আরে না, সাউন্ড ঠিক আছে। জলে স্থলে কোন সমাস বলেন। উত্তর দান, পরে বুঝাই দিচ্ছি। উত্তর দান। খ, বিপরীত দ্বন্দ্ব। কেউ বলছেন গ, কেউ বলছেন খ। কি লিখছেন? পরীক্ষার হলে শুধু নাসির স্যারের কথাই মনে পড়ে। কি আমার কথা মনে পড়ে? ভালো তো, আমার কথা মনে পড়বেন, ভালো তো, গুড। দেখে 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 কোন সমাস হবে বলেন তো। বলেন না বলেন না, এখানে জলের স্থলে কোন সমাস? বিপরীত দ্বন্দ্ব, বিপরীত দ্বন্দ্ব। খেয়াল করেন, যদি আমি বলতাম জল স্থল, জল স্থল, তাহলে এটা হয়ে যেত জলের বিপরীত কি? স্থল। এটা বিপরীত দ্বন্দ্ব, এটা হতো বিপরীত দ্বন্দ্ব। ওকে, কিন্তু এখানে দেখেন বলা আছে জলে স্থলে একটা সমাস আছে অলুক দ্বন্দ্ব। এটার নাম কি? অলুক দ্বন্দ্ব। তা অলুক দ্বন্দ্বটা কি আসলে? পূর্বপদ এবং পরপদের সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। তাই পূর্বপদ হলো জলে, এখানে বিভক্তি স্থলে, এখানে এ। অলুক দ্বন্দ্ব সমাসটা হলো পূর্বপদে এ, পরপদে এ থাকে, অথবা পূর্বপদে অন্তস্থীয়, পরপদে অন্তস্থীয়। এটাকে বলে অলুক দ্বন্দ্ব সবসময়। এবার একটু দেখেন, আপনাদের কাছে দেখেন ওহি না, এটা কি বলা যায়? জলে স্থলে না, ক্ষেত খামার। এটাকে আমরা অলুকে নিয়ে যান তো, এটা অলুকে নিয়ে যান, ক্ষেত খামার, এটা অলুক দ্বন্দ্ব বানিয়ে দেন আপনারা। ক্ষেত খামারটাকে অলুক দ্বন্দ্ব বানিয়ে দেন দেখি তো, দ্রুত দ্রুত। এই ক্ষেত খামারটাকে অলুক বানিয়ে দেন দেখি, কে পারেন আগে? দ্রুত লাগেন, দ্রুত দ্রুত দ্রুত। ক্ষেত খামারটার অলুক বানাই দেন। জাকারিয়া আহমেদ, ভেরি গুড। খেতে খামারে, খেতে খামারে। সুমাইয়া বলছেন স্যার খেতে খামারে, গুড। এই ক্ষেত্রে খামারে কি? সানাউল্লাহ ক্ষেত্রে খামারে না, খেতে খামারে, খেতে খামারে, খেতে খামারে, গুড। দেন ক্ষেত খামার, এটা আমরা কি দেবো? আমি বলছি পূর্বপদে এ মারবেন, পরপদে মারবেন, তো এটাকে আমরা বানাই খেতে খামারে। অলুক দ্বন্দ্ব হয়ে গেল, হয় না কি? কথা কান্নাকা ক্লিয়ার ক্লিয়ার, গুড। আর এই অনেকে মোহাম্মদ আলী, আপনারা ক্ষেত বানানটা ভুল করেন কেন বলেন? এই ক্ষেত খামারটা ভুল, খ্যাত বানানটা ভুল করেন কেন? এটা তো আমি অনেক দিন আগে আপনাদের খ্যাত বানান শিখাইছি। বাজারে গাইড বইয়ে এরকম খ্যাত বানান, এটা তো ভুল। এরকম কোনো খ্যাত আমাদের বাংলাদেশে নাই। আপনি যদি যারা পাট খেতে যাবেন, এই যে পাট খেত বানানটা কিন্তু এটা। যারা ধান খেতে যাবেন, ধান খেত বানান, ধান ক্ষয়কার ক্ষেত তা ক্ষেত। যারা ঢাকা নীল খেতে যাবেন, এই নীল ক্ষেত বানান, ক্ষয়কার ক্ষেত তা ক্ষেত, তাই না? এই যে কতবার শিখাইছি পাট খেত বানান। হ্যাঁ, খ খ খ, ভুলবেন ভুলবেন। খেত বানান আপনারা ভুল করেন কেন? হ্যাঁ, এগুলো করা যাবে না। লিখছে লিখছেন। আচ্ছা দেখেন, সাপ, এবারে আপনারা একটা প্রশ্ন দিই। সাপ নেউল, এটা কোন সমাস? সাপ নেউল, এটা কোন দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস এটা নিশ্চিত। কোন দ্বন্দ্ব বলেন তো? সাপ নেউল কোন দ্বন্দ্ব? দ্রুত বলেন, দ্রুত 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 বলেন। সাপ নেউল, এটা কি হবে? আসমা আক্তার লিখছে স্যার সাপে নেউলে, গুড। সাপ আর নেউল এটা হলো বিরোধ দ্বন্দ্ব। সাপ আর নেউলের মানে সাপ বেজি, বিরোধ। এটাকে যদি আমরা অলুকে নিতে চাই তাহলে হবে সাপে নেউলে, সাপে নেউলে। দেখছেন, ইজিলি ইজিলি। তা দেখেন অলুক দ্বন্দ্বটা কি করলাম আমরা? এই যে সাপে নেউলে বানাই দিলাম। কিন্তু দেখেন যদি পরীক্ষা আসে সাপ নেউল, তখন কিন্তু বিরোধ দ্বন্দ্ব। আর যদি আসে সাপে নেউলে,
তখন আবার হবে অলুক দ্বন্দ্ব। যদি পরীক্ষা আসে জল স্থল তাহলে হবে বিপরীত দ্বন্দ্ব। যদি পরীক্ষা আসে জলে স্থলে তাহলে হবে অলুক দ্বন্দ্ব। দেখেন আরেকটা উদাহরণ দিই। যদি পরীক্ষা আসে আদা কাঁচকলা, আদা কাঁচকলা, এটা যদি আসে আদা কাঁচকলা, এটা কোন দ্বন্দ্ব? আদা আর কাঁচকলার ভিতরে একটা বিরোধ আছে আমরা জানি, এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। এটা কোন দ্বন্দ্ব? এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব, এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। পরীক্ষা আদা কাঁচকলা, এটাকে যখন আপনি অলুকে ট্রান্সফার করবেন তখন হয়ে যাবে আদায় কাঁচকলায়। এই দেখেন আদায় অন্তস্তিয়া, কলায় অন্তস্তিয়া। ক্লিয়ার সবাই? দেখছেন? পারবেন? পরীক্ষায় কিভাবে আসবে বলেন? বিশেষ বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, শুধু মনে পড়বে যে না স্যার এভাবে শিখিয়েছিল। কথা কেন? আর জীবনে ভুলবেন? ভুলবেন। আর একটা দেখেন, আর একটা জিনিস শিখাই দে। এই যে দেখেন, আমি বললাম মা, একটু হাইফেন দিয়ে লেখেন জি, ঠিক আছে? এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব, মা জি মিলনার্থক। এটাকে আপনারা অলুকে নিয়ে যান তো, দেখি কয়জনে পারেন। লেখেন তো, এই মা জি এটা অলুক দ্বন্দ্ব, একটু ট্রান্সফার করেন তো। কে পারেন? কে পারেন? বানান না, একটু বানান না, দেখি কে পারেন, কে পারেন? মা জি এটা অলুক দ্বন্দ্বে নিয়ে যান, ইজিলি তো নিয়ে যান। পারবেন? ইসরাত, ভেরি গুড। ইসরাত লিখছেন মায়ে জি এর সাথী, সামিয়া মায়ে জি, গুড। সুমন বলছে মায়ে জি, হ্যাঁ এটা আমরা লিখবো ময়কার মা 29 টাকা, মায়ে যশকের জি 29 টাকা জি, মায়ে জি। ক্লিয়ার? পেরেছেন? ভেরি গুড। এরপরের প্রশ্নটা দেখি, একটু একটা দিই আমাদের। আচ্ছা, ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস? এটার উত্তর করেন। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস? দ্রুত করেন, উত্তর করেন, উত্তর করেন। দেখেন এই প্রশ্ন উত্তর পর্ব আপনাদেরকে দেই আমি, এভাবে যে শিখাচ্ছি এটা আপনাদের কিন্তু কাজে দেয়। গতকালে দেখেন আমাদের যে ইমন স্যার যে ইংরেজি পড়াইলো, আপনাদের কাছ থেকে কিন্তু উত্তর আসাটা করতেছিল, আপনারা অনেক পারতেছিলেন, অনেক পারতেছিলেন না। এভাবে কিন্তু পড়ালে আপনাদের মেমোরিতে কিন্তু গেট থেকে যায়, কখনো ভুল করবেন না। সাধারণ দ্বন্দ্ব, গট, সাধারণ দ্বন্দ্ব। দেখেন ছেলের বিপরীত মেয়ে না, এটা বলা যাবে না। ছেলে মেয়ে এটা সাধারণ দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসটা কোনো প্রকারভেদের ভিতরে পড়বে না ওটাই সাধারণ দ্বন্দ্ব। এটা কিন্তু সাধারণ দ্বন্দ্ব। এখন অনেকে মনে করেন এখানে এ আছে, এখানে এ আছে। আসলে দেখেন ছেলের এটাও মৌলিক শব্দ, মেয়ে এটাও মৌলিক শব্দ, এর ভিতরে কোনো বিভক্তি নাই, কোনো বিভক্তি নাই। যদি সাধারণ দ্বন্দ্ব না থাকে তখন বিপরীত দ্বন্দ্ব মেরে আসবেন। দেখেন কোনটি তৎসম শব্দ? দেখি এটা কে পারেন? কোনটি তৎসম শব্দ? আমি একটু পানি খাচ্ছি, এই সুযোগে আপনারা বের করেন কোনটি তৎসম শব্দ। দেখি কে কে পারেন কোনটি তৎসম শব্দ, দ্রুত। দ্রুত বলেন, দ্রুত বলেন, কোনটি তৎসম শব্দ? কে পারেন? কোনটি তৎসম শব্দ? মান সম্মান আর কিছুই রাখলেন না, এখন পর্যন্ত কেউ পারলেন না কোনটি তৎসম শব্দ। ভেরি স্যাড। চাকরি কেমনে হইব কোন? পড়াশোনা করবেন, পড়াশোনা করতে হলে ভালো মানের শিক্ষকের কাছ থেকে পড়তে হবে, ভালো মানের বই পড়তে হবে, আর নিয়মিত পড়াশোনা করতে হবে। দেখেন কোনটি তৎসম শব্দ কেউ পারলেন না, মান সম্মান কিচ্ছু নাই। শুনেন, আপনাদের ওই খাওয়া উচিত, ওই যে আজকে দেখলাম ওই মাছের বরফ দিয়া শরবত বানায়, ঢাকা শহরে এসে সবাই লাইন দিয়ে সেই শরবত খায়, লেবুর শরবত। আপনাদের ওই শরবত খাওয়ানো উচিত। এই যে দেখেন নেসারউদ্দিন, সুজন রায় পারছে, এটা হবে তেঁতুল। উত্তর হবে কি? তেঁতুল। কেউ পারলেন না ভাইয়া। এই জাদ্রেল এটা হলো ইংরেজি শব্দ, আমরা সবাই জানি। জাদ্রেল কি শব্দ? জাদ্রেল হলো ইংরেজি শব্দ। জাদ্রেল কি শব্দ? এটা ইংরেজি শব্দ। হাতে কি? হাতে এটা কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এবার দেখেন চাঁদ, এটাও তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। চাঁদ এটাও তদ্ভব খাঁটি বাংলা শব্দ। কারণ চন্দ্র, চন্দ্র, চাঁদ, চন্দ্র, চন্দ্র, চাঁদ।
চন্দ্র, চন্দ্র, চাঁদ। উত্তরটা হবে তেঁতুল। তেঁতুল কি শব্দ? মনে থাকবে, তেঁতুল কি শব্দ? এই তেঁতুল কিন্তু তৎসম শব্দ। মান সম্মান রাখলেন না, পারলেন না। এই তেঁতুল কি? এই তেঁতুলের সাথে আরো যোগ করেন, এই যে দই, দই, দধি, মাতা, মাতা, পিতা, কবি, কবি, কবিতা, জল, ফল, ঠিক আছে, মরিচ, এই যে মধু, বানর, এগুলো সবই কি? এই যে রাতুল, ভবন, এগুলোকে বলে নৌকা। এগুলো হলো তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। তাই কি কি লিখলাম? দই, দধি, মাতা, পিতা, মধু, মরিচ, ফল, জল, কবি, কবিতা, বানর, রাতুল, রাতুল, ভবন, নৌকা, এগুলো কি শব্দ? তৎসম শব্দ। তৎসম, তৎসম, তৎসম। লিখছেন? লিখছেন, 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 লিখছেন। এগুলো সবই কি শব্দ? তৎসম শব্দ। ওকে, ওকে। চট্টগ্রাম জেলার আজকে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পরীক্ষা প্রশ্নটা আমার কাছে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আমি সমাধান করে কালকে পোস্ট করে দিব। ঠিক আছে, ঠিক আছে। দেখছেন এগুলা কি? শোনেন, তৎসম শব্দ চেনার উপায় একটা বলে দিই আপনাদেরকে। তৎসম শব্দের চেনা নিনজা টেকনিক কি জানেন? তৎসম শব্দ চেনার উপায় হলো 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, 10টা দিকের নাম। একটু খেয়াল রাখেন, তৎসম শব্দ চেনার উপায় লেখেন। এই যে 12 মাসের নাম, খেয়াল করেন, নিনজা টেকনিক। 12 মাসের নাম মানে কি? 12 মাসের নাম মানে কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন আসে সবই তৎসম। 7 দিনের নাম দেখেন, 7 দিনের নাম, 7 দিনের নাম কি? রবি, সোম, মঙ্গল, শনি, সব তৎসম শব্দ। 7 দিনের নাম, 12 মাসের নাম। এবার দেখেন 6 ঋতুর নাম, 6 ঋতুর নাম। ঋতু কি? ওই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সব তৎসম শব্দ। এবার দেখেন 10টি দিকের নাম, 10টি দিকের নাম। 10টি দিকের নাম কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু। এই 10টা দিকের নাম কি? তৎসম শব্দ। এবার দেখেন মূর্ধন্য যুক্ত শব্দ, মূর্ধন্য স যুক্ত শব্দ, যেমন লবণ। এই মূর্ধন্য যুক্ত শব্দ, লবণ কি শব্দ? তৎসম শব্দ। মূর্ধন্য স দিয়ে একটা শব্দ লেখেন, যেমন উষা, রস্য মূর্ধন্য ষ, উষা। উষা বানানটা খেয়াল করেন, উষা কি শব্দ? তৎসম শব্দ। তার মানে মূর্ধন্য স দিয়ে যত প্রকার শব্দ বানাবে সবই তৎসম। মূর্ধন্য ন দিয়ে যত শব্দ পরীক্ষা হলে দিবে সবই কি? তৎসম শব্দ। এবার দেখেন দীর্ঘইকার, এই দীর্ঘইকার দিয়ে যত শব্দ দেবে সবই তৎসম শব্দ। বলে না তুমি আমার জীবন, এই জীবন কি শব্দ? তৎসম শব্দ। নদী কি শব্দ? তৎসম শব্দ। কেমনে চিনলেন? দীর্ঘইকার, দীর্ঘইকার। আসতে পারে আমলকি কি শব্দ? আমলকি তৎসম শব্দ। কেমনে চিনলেন? এই দীর্ঘইকার আছে। অর্থাৎ দীর্ঘইকার যুক্ত শব্দ যদি থাকে পরীক্ষার হলে, তাহলে সেটা কি হবে? তৎসম শব্দ। এবার দেখেন দীর্ঘকার যুক্ত শব্দ, দীর্ঘকার। দীর্ঘকার দিয়ে যত শব্দ। এর আগে 43তম বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, ধূলি। ধূলি কোন ভাষার শব্দ? এই যে দীর্ঘকার দেওয়া আছে, সুতরাং ধূলি কি শব্দ? তৎসম শব্দ। পরীক্ষায় দিয়ে দিবে। এই দেখেন মহাকাশ রিলেটেড যদি কোনো শব্দ আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই কি হবে? তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু, নিহারিকা, এগুলো সবই হলো তৎসম শব্দ। তার মানে মহাকাশ রিলেটেড যদি শব্দ আসে সেগুলো কি হবে? তৎসম শব্দ। ক্লিয়ার? এবার দেখেন এই যে রেফ যুক্ত শব্দ, রেফ, রেফ যুক্ত শব্দ। রেফ মানে কি? এই যে দেখেন ধর্ম, রেফ আছে, এটা কি শব্দ? তৎসম শব্দ। রফালা যুক্ত শব্দ, এই যে রফালা যুক্ত শব্দ, যেমন দেখো পরে প্র নয়কার না প্রহার, পরে প্র হয়কার হার, প্রহার, তাদের রফালা আছে, সুতরাং এটা কি? তৎসম শব্দ। ক্লিয়ার? এই দেখেন এই যে ক্ষীয় যুক্ত যদি কোনো শব্দ থাকে, তাই ক্ষীয় যেমন কি? খ ময়কার মা, ক্ষমা, এগুলো সবই হলো তৎসম শব্দ। কি ক্লিয়ার? লিখছেন, লিখছেন, লিখছেন? এই কথা কান না কেন? বিনা পয়সায় তৎসম শব্দ চেনার উপায় শিখাই দিলাম। কথা কান, বিনা পয়সায় তৎসম শব্দ চেনা নিনজা টেকনিক। জাদ্রেল, এর বাংলা কি হবে? জাদ্রেল তো ওইটাই তো মানে জাদ্রেল ইংরেজি সব জাদ্রেল টাইপের মানুষ থাকে না, অনেক শক্তিশালী। আচ্ছা এটা কি ক্লিয়ার সবাই? পারবেন এখন? আবার বলে দিচ্ছি, 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, 10টা দিকের নাম, মহাকাশ সংক্রান্ত শব্দ, মূর্ধন্য যুক্ত শব্দ, মূর্ধন্য যুক্ত শব্দ, দীর্ঘকার যুক্ত শব্দ, দীর্ঘকার যুক্ত শব্দ, রেপ যুক্ত শব্দ, রফলা যুক্ত শব্দ, ক্ষীয় যুক্ত শব্দ এবং অধিকাংশ যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলোই হলো তৎসম শব্দ।
ক্লিয়ার? স্যার কিংবদন্তি কি শব্দ? কিংবদন্তি দীর্ঘের, ওটা দীর্ঘের আছে, দীর্ঘের মানেই তসম, দীর্ঘের মানেই তসম, ওটা যেহেতু সন্ধি গঠিত শব্দ, কিম যোগ বদন্তি দীর্ঘার, দীর্ঘের দিয়ে লিখতে দেওয়া হয়। আচ্ছা আসলে কিংবদন্তি পানটাকে দীর্ঘের দেওয়া, দেখতে হবে। পরের প্রশ্নটা দেখেন, শরীর শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য, এটা বলেন তো। শরীর শরীর, এটা কে পারেন? আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, দ্রুত দ্রুত দ্রুত। রকুনুজ্জামান স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। তেঁতুল কিভাবে হলো বা এটা নিয়মের বাইরে? এই যে কতগুলো লেখাই দিছিলাম না, দই দধি কবি কবিতা মাতা পিতা, এগুলা এই নিয়মের বাইরে, এই নিয়মের কি বাইরে, ওই তেঁতুলটা হলো নিয়মের বাইরে। আচ্ছা বলেন তো এটা কি? এটা এই নিয়মের বাইরে, এই তেঁতুল নিয়মের বাইরে, এটা নিয়মের ভিতরে নাই। আচ্ছা এইটা কে পারেন? বলেই তো দিলাম তেঁতুল এগুলো নিয়মের বাইরে, মাতা পিতা দই দধি এগুলো সব নিয়মের বাইরে, রাতুল দিতুল বাইরে। আচ্ছা দেখেন, শরীর থেকে শরীর, একটা জিনিস খেয়াল করেন, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন বলে। সবাই পারছেন কিন্তু উত্তরটা, অর্থাৎ দুটি সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। পরীক্ষা কিন্তু আসে যে দুটি সেম ধ্বনি, দুটি সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন বলে। দেখেন এবার, এই একটা র, এই একটা র, একটা র চেঞ্জ হয়ে এই ল হয়ে গেল, তা দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষম ভবন বলে। আরেকটা উদাহরণ দিই, আনানস, আনানস। অনেক মেয়েরা বাহানা করে বলে আমি আনানস খাবো। কি খাবো? আমি আনানস খাবো। তা দেখো এই যে এই একটা না এই একটা না, দুইটা সেম ধ্বনি, একটা চেঞ্জ করে দেই, হয়ে যাবে আনারস, আনারস। এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। দেখছেন দুটোর সমাধান, একটা পরিবর্তন। আর একটা উদাহরণ দিয়ে দেখেন, আরমারি, আরমারি। তো এই একটা র এই একটা র সেম ধ্বনি, একটা চেঞ্জ করে দেন, আলমারি, সরে আলা আল মাইকার মারাস কেরি। এই রটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ল হয়ে গেল। তাহলে আরমারি হয়ে গেল আলমারি। আবার দেখেন লয়কার লাল লাল হয়ে গেল কি? লয়কার না লাল লাল। এই লটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল। ক্লিয়ার 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 ক্লিয়ার? সবাই পারছেন তো? কথা কন না কেন, কথা কন না কেন? হ্যাঁ পারবেন, জীবনে ভুলবেন। বিষমী ভাবন কি? এর ভিতরে কোনো বিষ নাই। এই বিষমী মানে মনে করছে এর ভিতরে বিষ আছে, কোনো বিষ নাই। শুধু দুইটা সেম সেম চেহারার মানুষ থাকবে, দুইটা, একটা চেঞ্জ করে দিবেন, একটার কি চেঞ্জ করে দিবেন। শরীর শরীর, আনানস আনারস, আরমারি আলমারি, লাল নাল, এই লটা চেঞ্জ হয়ে গেল। পারবেন পারবেন। সাজেদুল ইসলাম লাভ ইউ বস, থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ আলী লাভ বস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, কথা কান পারবেন। দুটো সমাধানে একটি পরিবর্তন কি বলে? বিষমী ভবন। সংজ্ঞাটা মুখস্থ রাখবেন ইনশাল্লাহ। বিনা পানি কোন সমাস? সহজ একটা প্রশ্ন। বিনা পানি, দেখেন বিনা পানি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস? দ্রুত দ্রুত কি হবে কি হবে? দ্রুত দ্রুত কি হবে? এস এম সাপাদ স্যার আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। নার্গিস আক্তার, আপনি জি বানানটা কেন দীর্ঘ লিখলেন আপু? আমি বারবার ক্লাসে বানান শিখাবো। ইয়েস, এর বাংলা হলো জয় রসিকারে জি, রসইকার দিবেন, কখনো দীর্ঘ দিবেন না। আচ্ছা এটা কি লিখছেন? এটা বিনা পানি কোন সমাস? একটা জিনিস খেয়াল রাখেন, কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেটা হলো আমাদের দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় এই বহুব্রীহি সমাসকে। কারণ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ বোঝায় না, থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এই জন্য এটাকে বলা হয় বহুব্রীহি সমাস। দেখেন বহুব্রীহি নিজেই একটা বহুব্রীহি সমাস, কারণ বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, এই ব্রীহি মানে কি? ধান, বহু মানে কি? অনেক। তাহলে বহুব্রীহি শব্দের অর্থ দাঁড়ালো অনেক ধান, কিন্তু প্রকৃতপক্ষে বহুব্রীহি শব্দের অর্থ কোন ধনী ব্যক্তি যার অনেক টিয়া পয়সা আছে, অনেকগুলো বউ আছে, তারে বলা হয় বহুব্রীহি। দেখছেন? তার বহুব্রীহি নিজে একটা বহুব্রীহি সমাস। এখন দেখেন বিনা পানি কেন বহুব্রীহি? বিনা মানে কি? বাদ্যযন্ত্র। এই পানি মানে কি? হাত। এই বিনা মানে কি? বাদ্যযন্ত্র। অর্থ দাঁড়াইলো বাদ্যযন্ত্র হাত। প্রকৃতপক্ষে বিনা পানি বলতে কাকে বোঝায়? বাদ্যযন্ত্র বোঝায় না, হাতও বোঝায় না। কাকে বোঝায়? দেবী সরস্বতীকে বোঝায়। কাকে বোঝাইলো?
সরস্বতী বানানটাও কিন্তু আমাদের আছে। দ্বিতীয় দন্তস্বর নিচে বফালা, প্রথম দন্তস্বর খালি, লিসেন। আর বেশ বাকি শেষে জার থাকে, বিনা পানিতে জার, বিনা পানিতে জার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পারছি? পারবো? গুড। এটা হলো বহুব্রী সমাস। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, পরে প্রশ্নটা দেখেন, কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা আসছে। কবিতা, উপন্যাস, গল্প, গীতি, নাট্য। কি হবে বলেন তো? দ্রুত। কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? এই ধরনের প্রশ্ন বিশেষ পরীক্ষায় ধরে। আলেয়া কোন ধরনের রচনা? পারবেন? কারণ যারা আমার কাজী নজরুল ইসলামের ক্লাস যারা করছেন এর আগে, তারা কিন্তু পারবেন। দ্রুত উত্তরটা করেন না কেন ভাইয়া? ঘ। সুমন বলছে স্যার ঘ, গীতিনাট্য। একজন বলছেন মেঘলা আকাশ কবিতা, সাইফুল ইসলাম কবিতা, ইবনুল সিরাজির নাটক, সমাস আর প্রকৃতি প্রত্যার উপর ক্লাস চাই স্যার। আচ্ছা, ত্রিপুরা দত্ত, আচ্ছা নাটক, আমাদের মোবারক ভাইয়া লিখছেন নাটক। কে বলছেন গীতিনাট্য, কে বলছেন নাটক। একটা খেয়াল রাখেন ভাই, পড়াশোনা ভাই যদি চাকরি করার ইচ্ছা থাকে, আমি বলি আপনি ইংরেজি সুন্দর মতো নোট খাতা করে পড়েন, ধারাবাহিকভাবে পড়েন। আপনি ম্যাথ ধারাবাহিকভাবে পড়েন, আপনি জিকে ধারাবাহিক পড়েন, বাংলাটা একটু ধারাবাহিক পড়েন। কিছু নিনজা টেকনিক অবলম্বন করে, শুধু বই একটা কিনা বাজার থেকে কিনা পড়াশোনা করবেন তারপর ক্যাডার হবেন, এত সহজ না। একটা পরীক্ষায় টিকবেন, এত সহজ না। পড়াশোনা করতে হবে। একটু খেয়াল করেন, এই কাজী নজরুল ইসলাম আমাদের 3টা মাত্র উপন্যাস লিখছে। তিনি উপন্যাস লিখছে কয়টা? কাজী নজরুল ইসলাম উপন্যাস লিখছে মাত্র 3টা, আমাদের 3টা। কি কি? এই যে টেকনিক দিয়ে লেখেন, বা, মৃ, কু, এই 3টা উপন্যাস লিখছে। বা দিয়ে কি? বাঁধনহারা। এটা তার প্রথম রচিত উপন্যাস। মৃ দিয়ে কি মনে রাখবেন? মৃত্যু ক্ষুধা। কু দিয়ে কি মনে রাখবেন? কুহেলিকা। এটা হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা তার শ্রেষ্ঠ উপন্যাস। কাজী নজরুল ইসলামের সর্বশেষ প্রকাশিত উপন্যাস হলো কুহেলিকা। তাহলে দেখেন, এটা নিশ্চিত কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের আছে না? উপন্যাস। এটা হবে না, এটা হবে না। কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম উপন্যাস 3টা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। এখন যদি কোনো পরীক্ষা আসে, নিচের কোনটি নজরুল রচিত উপন্যাস, নিচের কোনটি নজরুল রচিত উপন্যাস নয়, যেভাবেই আসে ইনশাল্লাহ পারবো। এবার দেখো গেল এটা। এভাবে সিরিয়ালটা মনে রাখলে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইজিলি মনে রাখা যায়। আচ্ছা, এবার দেখেন, যদি আমরা এখন দেখেন তার নাটক 4টা। আমাদের নজরুল, কাজী নজরুল কয়টা নাটক লিখছেন? 4টা নাটক লিখছেন। কয়টা? 4টা। আলেয়া ঝিলিমিলি পুতুলের বিয়েতে মধুমালা শাড়ি পরেছে। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। কি কি ভাইয়া? আলেয়া ঝিলিমিলি পুতুলের বিয়েতে মধুমালা শাড়ি পরেছে। তা দেখেন, আলেয়া ঝিলিমিলি পুতুলের বিয়ে, আর একটা হলো মধুমালা। এই মধুমালা নামে আরো একজন কবি নাটক লিখছেন, তার নাম হলো আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। তার নাম পল্লী কবি জসীমউদ্দিন। ক্লিয়ার? পল্লী বানান কিন্তু রস্বইকার। তা দেখেন, আলেয়া ঝিলিমিলি পুতুলের বিয়েতে মধুমালা শাড়ি পরেছে। তার এখানে আসছে কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? উত্তরটা হবে কি? নাটক আছে, এই যে গীতিনাট্য। যেহেতু অপশন নাটক নাই, সুতরাং উত্তরটা হবে গীতিনাট্য। যারা গীতিনাট্য উত্তর করছিলেন সবাই পেরেছে। ক্লিয়ার? ও, শাড়ি পরেছে, বানান ভুল হয়েছে। দেখছেন আমার বানান ভুল ধরছে রে। কি আমার বানান ভুলটা ধরলো, তারে অসংখ্য ধন্যবাদ। শাকিল আলম, দেখছেন কত আমার বানান ভুল ধরছে। নাসির স্যারের একটা বানান ভুল যে ধরতে পারবে তার জীবনটা ধন্য। আমি মনে করি নাসির স্যারের যে বানান ভুল ধরতে পারবে তার জীবনটা ধন্য। দেখছেন, সে আমার পড়েছে বানানটা ভুল ধরেছে। দেখছেন?
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এটারই একটা নিয়ম শিখাই দিই। তার উত্তরটা কি হবে? গীতিনাট্য। আমরা পেয়ে গেছি উত্তরটা। তাহলে ঝিলিমিলি পুতির বিতে মধুমালা শাড়ি পড়ছে। তাহলে দেখেন, প্রশ্ন বিশেষ পরীক্ষা ঘুরতে পারে যে নজরুল রচিত মধুমালা একটি বিখ্যাত নাটক। আপনাদেরকে বলতে হবে এই মধুমালা নামে আরো একজন কবি নাটক রচনা করেছেন, তার নাম কি? তিনি হলেন পল্লী কবি জসিমউদ্দিন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কি হবে? তিনি হবেন পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি কি? জসিমউদ্দিন। ওয়াও। এবার একটু দেখেন, তাহলে আমি এই যে কে যেন আমাকে একটা ভুল ধরাই দিল, পড়েছে। এবার দেখেন, একটা জিনিস শিখাই দিই আপনাদের। ভাই বিশেষ পরীক্ষা দিবেন, ভাইবা বোর্ডে অনেক কিছু জানতে হয়, ঠিক আছে? আপনার কাছে অনেক কিছু জানতে চাবে, সবকিছু জ্ঞান অর্জন থাকা ভালো। দেখেন, এই দেখেন প রয়কার পড়া, আর একটা হলো প ডয় বিন্দু রয় আকার পড়া। এই দুই পড়ার মধ্যে পার্থক্য কি? এগুলো আমি শিখাই প্রয়োগ অপপ্রয়োগ বিসিএসের ক্লাসে। প্রয়োগ অপপ্রয়োগের ভিতরে কিন্তু আমি এগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে থাকি। তা পড়া আরটাকে প ডয় বিন্দু রয় আকার পড়া, একটু খেয়াল করেন। এখানে এই পড়া আর এই পড়ার মধ্যে পার্থক্য কি, এটা অনেকেই কিন্তু আপনারা ভুল জানেন। অনেকেই মনে করেন এই পড়া মানে কি পরিধান করা, ঠিক আছে স্যার, আর এই পড়া মানে বই পড়া। আসলে না, খেয়াল রাখেন। এই পড়া মানে পরিধান করা, ঠিকই আছে। এই পড়া মানে কি? পরিধান করা। অর্থাৎ আপনি মানবদেহে যদি কোনো কিছু পরিধান করেন, সেক্ষেত্রে আপনাকে প বয় বিন্দু রয় আকার পরা এটাই পড়তে হবে। যেমন কানে দুল পরা, এরপর কি সিঁদুর পরা, হাতে কি চুড়ি পরা, ঘড়ি পরা, লুঙ্গি পরা, শাড়ি পরা, ব্লাউজ পরা, এবং কি পাঞ্জাবি পরা, টি শার্ট পরা এবং জুতো পরা। তাহলে মানবদেহে যদি কোনো কিছু পরা অর্থে ব্যবহার করেন, সেক্ষেত্রে কি মনে রাখবেন? এই প বয় বিন্দু রয় আকার পরা। তা শাড়ি পরা, লুঙ্গি পরা, ব্লাউজ পরা, যা কর না কেন সবই হলো প বয় বিন্দু রয় আকার পরা। অন্য সকল ক্ষেত্রে আপনি এই প ডয়, এই যে ডয় বিন্দু রয় আকার পড়া, এই শব্দটা ব্যবহার করবেন। যেমন আপনি মনে করেন আপনার গার্লফ্রেন্ডের কোলে নিছেন, গার্লফ্রেন্ডের টুস করে কোল থেকে পড়ে গেছে, এটা হবে প ডয় বিন্দু রয় আকার পড়া। গার্লফ্রেন্ড কোল থেকে পড়ে গেল। এখন দেখেন, আপনি কি করলেন? পদ্মা সেতুর উপর দিয়ে টুস করে নিচে পড়ে গেলেন, এই পড়াটাও কি? এই পড়া। আপনি গাছ থেকে টুস করে নিচে পড়ে গেলেন, তাও কি? প ডয় বিন্দু রয় আকার পড়া। আপনি বই পড়তে বসবেন, সেই পড়াও কি? প ডয় বিন্দু রয় আকার পড়া। কি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এখন যদি আপনি কারো প্রেমে পড়েন, কারো প্রতি যদি ক্রাশ খান, যে আমি তোমার প্রেমে পড়েছি, সেই পড়াও হবে এই পড়া। ক্লিয়ার 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 ক্লিয়ার? কথা কন না কাকা। হ্যাঁ, মাটিতে পড়া, হোসেট খেয়ে পড়া আছে না? অনেক মানুষ যারা নতুন বিয়ে করে, তারা আমি গ্রামগঞ্জে দেখি যে গোসল করায়। গোসল করার পর স্বামী কি করে? ওই নতুন নববধূকে কোলে করে ঘরের ভিতরে নিয়ে যায়। ওই গ্রামে কিন্তু এই বিয়েগুলো অনেক মজা হয়, কিন্তু আজকাল শহরে তো এগুলো হয় না। তো এগুলো কিন্তু অনেক স্বামী কি করে, বউ যদি একটু মোটাসোটা হয়, নায়িকা ময়ূরের মতো যদি হয়, আর হাজবেন্ড যদি হয় একটু চিকন চাকন, তাহলে কিন্তু ওই স্ত্রীকে কোলে নেওয়া তার পক্ষে কষ্ট। তা কোনো কষ্ট করে যদি একটু নয়, টুস করে যদি বউডারে ফালাই দেয়, মাজা কোমর ভাঙ্গে যদি যায়, তাহলে কিন্তু শেষ। ওই পড়ে গেল, ওই পড়া হলো প ডয় বিন্দু রয় আকার পড়া। লিখছেন লিখছেন? কথা কন। হ্যাঁ, ফয়সাল আমাদের প্রেমে পড়া, প ডয় বিন্দু রয় আকার প্রেমে পড়া, হোসট খেয়ে পড়া। ক্লিয়ার? তা এই পড়ার এই পড়ার মধ্যে পার্থক্য ক্লিয়ার সবাই? আর ভুলবেন জীবনে, এই পড়া একমাত্র মানব দেহের পড়া। লুঙ্গি পরা, শাড়ি পরা, ব্লাউজ পরা, জুতো পরা, কানে দুল পরা, ঘড়ি পরা, সব প বয় বিন্দু রয় আকার পড়া। ক্লিয়ার 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 ক্লিয়ার? দেখছেন? লিখছেন? ইবনুল সিরাজি স্যার ময়ূরকে চিনেন কিভাবে? কিভাবে বানান? কয় দীর্ঘিকার? ওরে বাবারে, সুমাই একটা গান গাইছে, প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে। চমৎকার একটা গান কিন্তু, তাই না? রিয়াজের একটা সিনেমা, আরো কি জানো নায়িকাটার নাম জানি ভুলে গেছি। চমৎকার একটা নায়িকা ছিল, আগে নাটক করতো, শ্রাবন্তী। চমৎকার একটা গান, প্রেমে পড়েছে। বাহ। অচেনা এক মানুষ আমার পাগল করেছে, প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। তাই না? এই গানটাই তো, তাই না? যাই হোক, প্রেমে পড়া আর যাই হোক, এই হলো পড়া। তা যাই হোক, এবার আমাদের পরের প্রশ্নটা চলে যায় 10। ওকে, 11 নম্বর প্রশ্নটা কই গেল? আচ্ছা, এটাই মেরে। এবার একটা প্রশ্ন আমি ঘুরিয়ে দিয়েছি, লুঙ্গি কোন ভাষার শব্দ? এবার আপনাদের বলতে হবে ফার্সি শব্দ, ফরাসি শব্দ, পর্তুগিজ শব্দ, নাকি আরবি শব্দ। এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে কি হবে বলেন? দ্রুত 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 দ্রুত।
সারাদিন ক্লাস নেই, জব মেডিসিনে এতগুলা ব্যাচ, এতগুলা ক্লাস আপনাদের, সারাদিন ক্লাস। দেখি প্রশ্নটা কিন্তু আমি ঘুরাই দিছি, প্রশ্নটা আমি ঘুরিয়ে দিয়েছি। এই ধরনের প্রশ্ন যদি কোনো চাকরি পরীক্ষায় আসে আপনি কি করবেন? এই প্রশ্নটা কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি। ফার্সি শব্দ, ফরাসি শব্দ, পর্তুগিজ শব্দ, আরবি শব্দ। দেখেন মাসুদ রানা তিনি বলছেন ফার্সি শব্দ। হ্যাঁ ভাইয়া 100% এই লুঙ্গি কিন্তু ফার্সি। ফার্সি মানে কি? ইরান। কিন্তু আমরা এতদিন সেই ছোটবেলা থেকে পড়ে আসছি লুঙ্গি হলো বর্মী শব্দ। কি শব্দ? বর্মী শব্দ। এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি লুঙ্গি বর্মী শব্দ। প্রকৃতপক্ষে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান কি বলে? প্রকৃত বলে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বলে ফার্সি শব্দ। প্রশ্নের ধরন দেখতে হবে ভাইয়া, পরীক্ষার হলে প্রশ্ন ধরন দেখেন। গত সপ্তাহে চাকরি পরীক্ষা হলো যুব উন্নয়ন অধিদপ্তর, সব প্রশ্ন 90 নতুন বোর্ড বই টাচ করলো। আজকে পরীক্ষা প্রশ্ন হলো, আজকে সব পুরাতন বোর্ড বই টাচ করলো, দেখলেই বোঝা যায়। তাহলে যদি কোনো এই যে লুঙ্গি কোন ভাষার শব্দ, এটা কিন্তু ফার্সি মানে ইরান, মনে থাকে যেন। আর আমাদের পুরাতন স্টাইলে শিখছি বর্মী। ক্লিয়ার? বর্মী বানার রস্বইকার দীর্ঘিকার হবে না। এটা আমি একটু চালাকি করে দিয়েছি, যা বর্মীটা বাদ দিয়েছি যাতে আপনার পরীক্ষায় পারেন। এটা কিন্তু কি হবে? ফার্সি ফার্সি ফার্সি। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? 36তম বিশেষ পরীক্ষা আসছে, এটার মাধ্যমে একটা নিনজা টেকনিক দেখাই দেবো, সব পারবেন। আগে আপনারা উত্তর করেন, দ্রুত দ্রুত। হ্যাঁ, লুঙ্গি লুঙ্গি কয়জন ছেলেরা পড়তে পারে? আসলে লুঙ্গি পরা কিন্তু একটা আর্ট। আমরা ছেলেরা কিন্তু অনেকে লুঙ্গি পড়তে জানি না, লুঙ্গি পরলে লুঙ্গি তো খুলে যায়। অনেক এই যে গরম পড়তেছে, এতে তো লুঙ্গি খুলে যাওয়ারই কথা। এটা কি বলেন তো? হ্যাঁ, এই যে ফার্সি মানে ইরান, ফরাসি মানে ফ্রান্স। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটা পারবেন। তার আগে আমি একটা নিনজা টেকনিক বলি। সন্ধির ক্লাসে আপনাদের পড়িয়েছি যে কোনো সন্ধি গঠিত শব্দে কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে ওই বফলার পরিবর্তে এই রস্যুকার করে দিবেন। কোনো সন্ধি গঠিত শব্দে যদি বফলা থাকে কোনো বর্ণের নিচে, ওই বফলাটা উঠাই দিবেন, তার পরিবর্তে একটা কি দেবেন? এই রস্যুকার বসাই দেন। যেমন আমি যদি বলি কারো গার্লফ্রেন্ডের নাম থাকতে পারে তন্নি, কারো গার্লফ্রেন্ডের নাম কি থাকতে পারে? তন্নি। আমি কি বলেছি? কোনো বর্ণের নিচে বফলা থাকলে ওটা উঠাই দেন, তার পরিবর্তে রস্যুকার করেন। তাহলে এই নব এখানে কি লিখবো? ত, এই নব, এই বফলা পরিবর্তে রস্যুকার, এই প্লাস এই দীর্ঘইকার, এই লিখে দিব এই দীর্ঘইকার। তা তনুযোগ দীর্ঘ তন্নি। এরকম দেখেন মনন্তর, ম নয় নিচে বফলা, নয়তান্তর, মনন্তর আসছে। তো এই দেখেন বফল আছে, এই বফলাটা উঠিয়ে দেন, তাহলে কি হবে? মনু, ম দন্ত নয় রস্যকার, মনু। মনু আমাদের কোথায় থাকে? মনু আমাদের অন্তরে থাকে। ক্লিয়ার? নুসরাত জাহান তন্নি, তো আমাদের ভিতরে একজন চলে আসছে, নুসরাত জাহান তন্নি। দেখছেন? এখন দেখেন এই নিয়মের ব্যতিক্রম আছে। এই নিয়মের কি ব্যতিক্রম? ব্যতিক্রম কি? যেমন স্বেচ্ছা, এই নিয়মের ব্যতিক্রম। কারণ দন্তস্ব বফলা স মানে কি? নজকে নিজ, নিজ স মানে কি? নিজ। তার বফলা আছে স, তো এই দন্তস্ব নিচে বফলা স যোগ ইচ্ছা সমান সমান কি? স্বেচ্ছা। স মানে কি? নিজ। এখানে যদি আপনি লেখেন সুযোগ ইচ্ছা হবে? হবে না। আর একটা আছে স্বাধীন, এই বফল আছে, রস্যকার করে দেন, হবে নাকি? রস্যকার করলে হবে না। তাই স, এই যে সযোগ অধীন, এই যে সযোগ অধীন, না অধীন মান হয়েছে ন, সযোগ অধীন সমান সমান স্বাধীন। আর একটা আছে স্বাধিকার, এই দেখেন স্বাধিকার, এটা কি হবে? স যোগ অধিকার সমান সমান স্বাধিকার। ক্লিয়ার? দ্রুত দ্রুত। আমার নাম তন্নি স্যার, কার জন্য গার্লফ্রেন্ডকে পাওয়া গেছে? কার গার্লফ্রেন্ড? লিসেন 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 লিসেন। পারবেন? গুড। এইটা বলেন। এটা একটা কনফিউশন। বুকিং সহকার রেলওয়ে নিয়োগ পরীক্ষা আসছে, এইটা কি পারেন? দারোগা কোন ভাষার শব্দ? বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে অনেক ক্লাস নিয়েছি, সেই সকাল থেকে ক্লাস নিয়েছি, পেটে লাগছে ক্ষুধা। আমার রাইখে আমার স্টাফরা সবাই চলে গেছে। বলেন বলেন পড়েন।
তাদের দারোগা কোন ভাষার শব্দ? ফার্সি, তুর্কি, আরবি। মুফতি নুরুল ইসলাম আন্দাজে পর্তুগিজ কর নাম, বুঝলাম না কিছু, আন্দাজে ঢিল মারতেছে আপনার। বেলাল হোসেন কয় পর্তুগিজ, দারোগা কি পর্তুগিজ শব্দ? কেউ কয় আরবি, দারোগা আরবি শব্দ, পর্তুগিজ আরবি, এই যে জাকারিয়া বলছেন তুর্কি, মাথায় কাজ করে না। হ্যাঁ, জসিমউদ্দিন তুর্কি, দারোগা তুর্কি শব্দ। এবার দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এই দারোগা কিন্তু ফার্সি শব্দ, আর দারোগা ফার্সি শব্দ মনে থাকবে। আর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে দারোগা তুর্কি শব্দ, কি দেয়া আছে? তুর্কি। পরীক্ষায় যদি ফার্সি থাকে আর তুর্কি দুইটা একসাথে থাকে তাহলে ফার্সিতে টিক দিবেন, কারণ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান, এই দুইটা অভিধানই দেয়া আছে দারোগা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। কোনো কারণে যদি অপশনে ফার্সি না থাকে সেক্ষেত্রে আপনি তুর্কি টিক দিবেন, কারণ বোর্ড বই দেয়া আছে, নতুন বোর্ড বইয়ে দেয়া আছে দারোগা তুর্কি শব্দ। এটা মনের ভুলে মনে হয় মারিয়ে দিছে, দারোগা কি দেওয়া? তুর্কি। খেয়াল করবেন যদি পরীক্ষা সে দারোগা কোন ভাষার শব্দ, ফার্সিও থাকে তুর্কিও থাকে, আপনি টিক দেবেন ফার্সি। কোনো কারণে অপশনে যদি ফার্সি না পান আপনি তুর্কি টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? মনিরুজ্জামান স্যার, পড়ার 3-4 দিন পর মনে থাকে না কেন ভাইয়া? তাহলে আপনি নিয়মিত পড়াশোনায় নজর দেন না। দেখেন অনেক বাজারে বই ভুল আছে, দারোগা লেখা আছে তুর্কি শব্দ। ভাই আসলে বাদ দেবে, দারোগা তুর্কি না, এই দারোগা ফার্সি, ফার্সি 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 মানে ইরান। এই দারোগা কিন্তু ইরানি শব্দ, কিন্তু ইরানের দারোগারা ঘুষ খায় না, বাংলাদেশের দারোগারা ঘুষ খায়। স্যার আমার বোনকে ভর্তি করেন, আমি টাকা পাঠিয়েছি প্লিজ স্যার, আপনাকে কল দিয়েছিলাম ধরেননি। আচ্ছা আপনার বোনকে ভর্তি করাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই, সমস্যা নাই, কালকে অ্যাড করে দেবো, টেনশন নিয়ে না, কালকে অ্যাড করে দিব। যারা ভর্তি হয়েছেন অ্যাড হতে পারেননি আজকে, আগামীকাল ভর্তি মানে অ্যাড করে দিব সবাইকে, ঠিক আছে? আগামীকাল সাইদুল স্যারের আগামীকাল আমাদের মিরপুর 10 শাখায় সরাসরি অফলাইন সেমিনার আছে, ঠিক আছে? আমাদের ফরেন ক্যাডার একজন থাকবেন, তিনি আপনাদের কি করবেন, তিনি আপনাদের কিন্তু এই সেমিনারটা পরিচালনা করবেন, সেখানে আমি থাকবো, সাইদুল স্যার থাকবেন। আগামীকাল 4 তারিখ কিন্তু আমাদের মিরপুর 10 শাখায় সেমিনার, যারা ঢাকা শহরে আছেন বিকাল 3টায় চলে আসবেন, চমৎকার অফলাইনে সেমিনার হবে। আর 5 তারিখ সেমিনার হবে আমাদের কুষ্টিয়া শাখা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং কুষ্টিয়া শহর শাখা আমাদের উদ্বোধন হবে। আপনার 5 তারিখ কিন্তু আমরা সবাই কই থাকবো? কুষ্টিয়াতে থাকবো, আপনাদের সাথে দেখা হবে কুষ্টিয়াতে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখা হবে কিন্তু ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দারোগা কি শব্দ? ফার্সি, ফার্সি, ইরান, 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 ইরান। ওকে, পরের প্রশ্ন। এই একটা প্রশ্ন বাজারে গাইড বইয়ে ভুল, এই প্রশ্নটা বাজারে গাইড বইয়ে আমি অনেক ভুল পাইছি। আপনারা বলেন, এইটা মৎস্য অধিদপ্তর থেকে 2023-এ আসছে, চৌহদ্দি কোন ভাষার শব্দ? বাংলা প্লাস আরবি নাকি বাংলা প্লাস ফার্সি? দ্রুত বলেন, দ্রুত বলেন, চৌহদ্দি কোন ভাষার শব্দ? এইটা বাজারের আমি দেখেছি 99% গাইড বইয়ে এটা ভুল। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত। কি হবে? এই জিনিসটা আমাকে একজনে কি করছেন জানেন? সে আমাকে, তার আমি ব্লক মাইরা দিছি, আমার লিখছে স্যার চৌহদ্দি আপনি ভুল পড়াইছেন, সে অনেক নেগেটিভ কথা লাগছে, আমি নাকি ভুল পড়াইছি, প্রমাণ সহ দিয়ে দিই, তারপর আপনাদের গায়ে লাগে, ভুল ধরাই দিই। আপনি বাজারে গাইডে ভুল, আপনি পরীক্ষায় ভুল উত্তর দিয়ে আসবেন আর নাম্বার পাবেন, এটা সহজ না। চৌহদ্দি কোন ভাষার শব্দ বলেন? এটা কিন্তু 100% বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি। বাজারে গাইড বই দেখবেন অধিকাংশ গাইডে দেওয়া আছে বাংলা প্লাস আরবি, আসলে বাংলা প্লাস আরবি না, বাংলা প্লাস ফার্সি। বলে চৌ হলো বাংলা শব্দ, হদ্দি হলো ফার্সি শব্দ, তা চৌ বাংলা শব্দ, হদ্দি ফার্সি শব্দ, এটা হলো বাংলা প্লাস ফার্সি। ভাইয়া কুষ্টিয়া সদরে কোথায় আপনাদের শাখা উদ্বোধন হবে? কুষ্টিয়া সরকারি কলেজের সামনে চলে আসবেন ভাইয়া, চলে আসবেন জুথি, চলে আসবেন আপনি। 5 তারিখ দেখা হবে কুষ্টিয়ায়, 5 তারিখ, আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা হবে 5 তারিখ, মনে থাকে যেন। আর আমাদের খুলনা শাখায় 18 তারিখ দেখা হবে, খুলনা শাখায় আমাদের রাহিম সুলতানা কাস্টমস ক্যাডার, তিনি কিন্তু আমাদের
খুলনা শাখায় সেমিনার নেবেন 18 তারিখ। এবার আমাদের আমাদের গোপালগঞ্জ শাখায় সেমিনার আছে 17 তারিখ। আগামীকাল দিনাজপুর শাখায় সেমিনার আছে, সেমিনার নেবে আমাদের মমিনুল স্যার। আগামীকাল দিনাজপুর শাখায় সেমিনার নেবেন সরাসরি অফলাইনে। আর গোপালগঞ্জ শাখায় আমি সেমিনার নিব 17 তারিখ। এরপর 18 তারিখ তো খুলনা, 20 তারিখ আমি বরিশালে সেমিনার নিব বরিশাল শাখায়, মনে থাকে জানো? তাহলে চৌহদ্দি কোন ভাষার শব্দ? বাংলা প্লাস ফার্সি। ক্লিয়ার? স্যার আমি 11 থেকে 20 তারিখের কোর্সে টাকা দিয়েছি, আমাকে ভর্তি নিয়ে আর অবশ্যই নেব, কোনো সমস্যা নাই স্যার। কিশোরগঞ্জ কি শাখা দিবেন? আস্তে আস্তে ওয়েট। স্যার মিরপুর 10 কোথায়? ফলপট্টি, সামাদ ব্যাসন 3 তলা এবং 7 তলা, আমাদের এখানে 2টা ফ্লোর। স্যার একটু বলবেন, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা 100% এটা হলো জটিল বাক্য। মা ছিল, এটা বাজারে গাইডে ভুল। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে, এটা জটিল বাক্য। কারণ জটিল বাক্য চেনার পর যদি দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা জটিল বাক্য। ছিল না, মা ছিল না, এই বাক্যটার ভিতরে ছিলটা অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব। সুতরাং এটা হলো একটা ফাইনাইট ভার্ব। আর বেঁধে দেয়নি, এটা ফাইনাইট ভার্ব। 2টা ফাইনাইট ভার্ব থাকলে 100% জটিল বাক্য। আর যদি কোনো বাক্যের মধ্যে একটা মাত্র মানে ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা মাস্ট সরল বাক্য। তাহলে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা বাজারে অনেক গাইড বইয়ে ভুল, এটা হবে জটিল বাক্য। বড় বড় বস টিচারদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বলে নাসির স্যার পড়াইছে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা জটিল বাক্য। অনেক বস টিচারদের কাছে জিজ্ঞেস করেন, জবাব কি দেয় দেখেন, যে নাসির স্যার পড়াইছে, তাহলেই হবে জটিল বাক্য। ওকে, এটা অনেক গাইড বইয়ে ভুল আছে। আচ্ছা এবার দেখেন, এই যে চৌহদ্দি বাংলা প্লাস ফার্সি কিলে দিছি। ওকে স্যার, বনৌষধ, বনযোগ ঔষধ, বনৌষধ। ওকে স্যার, আস্তে কোনো আওয়াজ নেই, কারণ আমরা কিশোরগঞ্জের পোলা। কিশোরগঞ্জে আমার একটা শাখা দেওয়ার খুব ইচ্ছা। কিশোরগঞ্জে মানুষ ভালো, কিশোরগঞ্জ মানুষ সহজ সরল। আচ্ছা পরে দেখি, অনেক ভালো। আচ্ছা দেখেন, আজকে আমরা কয়টা ক্লাস নিলাম বলেন? তবে যদি কোনো কারণে পরীক্ষার হলে দেখেন বাংলা প্লাস ফার্সি নাই, অপশনে এইটা নাই, তখন এইটা মাইরে আসেন। অর্থাৎ বউ না থাকলে শালি, যদি অপশন এটা না থাকে তখন এটা মাইরে আসেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখেন, এবারে আপনাদের একটু বলি, আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। ক্লাসটা কেমন লাগলো আজকে প্রথম পর্বের ক্লাস, অর্থাৎ আমাদের 100 প্রশ্ন সলভের আজকে প্রথম পর্বের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন। ক্লাস কেমন লাগলো? আমাদের ক্লাস ভালো লাগে বলেন তো, ক্লাস কেমন লাগে? স্যার আপনি কি সরকারি চাকরি করেন? চাকরি পাওয়াটা অস্বীকার ভাইয়া, রহিমা আজাদ, প্রিয়াঙ্কা। না, আমি হলো এই জব মেডিসিনের মালিক, বুঝছেন? আমি কোনো চাকরি করি না, আমি এই জব মেডিসিনের চাকরি করি। আমার অধীনে আমার হেড অফিসে 14 জন স্টাফ আছে, কোনো টেনশন নেই। আমি সাইদুল স্যার, মমিন স্যার, 3জনই এই জব মেডিসিনের প্রতিষ্ঠাতা, মালিক। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস স্যার, আপনি খুব চমৎকার ক্লাস করেন, গুড। ইমরান মাহমুদ ভাইয়া, ভাল না, আমির হোসেন ভাল না ভাইয়া, এই ভাল শব্দের অর্থ কপাল, পয়কার পাল কপাল, আর ভয়কার ভাল লয়কার লয়, এই ভালো মানে কিউট, বুঝছেন? এইটা হলো ভালো। অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাস, গুড। আমাদের অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড স্যার। চট্টগ্রাম শাখা দান দিব, প্রতি মাসে একটা শাখা উদ্বোধন করব। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ গুড। অনেক ভুলের সঠিক উত্তর। শোনেন, আপনারা বাংলায় যদি কোনো ভুল পান খালি আমারই কইবেন, আর কেউ যদি ভেটো দেন, কোনো রাইটার যদি ভেটো দেয় আপনার বইয়ের রাইটার, তাহলে আমারই কথা কইবেন যে নাসির স্যারে কল দেন, যে নাসির স্যার এটা পড়াইছে। আমি যদি ভুল পড়াই আমার ফোন নাম্বার ধরাই দেবেন। কোনো টিচার যদি বলে তাহলে বলবেন যে এটা নাসির স্যার পড়াইছে। আমি না যাই না কোনো কিছু আপনাদের পড়াই না। এই যে আমার নাম্বার 01755072190, আমি যা পড়াই প্রকাশ্যে পড়াই, এটা হলো আমার ফোন নাম্বার। ওকে স্যার, বরগুনা শাখা চাই, রাজশাহীতে কি শাখা হবে না? হবে, আস্তে আস্তে হবে ভাই, হবে। আপনার ক্লাসগুলো অনেক সুন্দর হয়, ভেরি গুড। হ্যাঁ, আমি হচ্ছে বাংলার, আমি বাংলাদেশের মানুষ। ওকে আচ্ছা, আপনি এখন দেখেন, আপনি 47তর যারা প্রস্তুতি, এবার বিসিএস যাদের খারাপ হয়েছে, টেনশনের কোনো কারণ নাই। আপনি আবার 47-এ প্রস্তুতি নেন, 48-এ প্রস্তুতি নেন। আমাদের সাথে যদি আপনি 47 বিসিএস এর প্রস্তুতি নেন, আপনি ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। বেসিক থেকে যারা বিসিএস পরীক্ষা শিখতে চান তাহলে কিন্তু এটা করবেন। আর আমার লেখা এই যে বাংলা বই খালি একটাই পড়বেন, কোন 9 নতুন বই, পুরাতন বই, বাজার থেকে 8-10টা কোনো গাইড বই কেনা লাগবে না। এই একটা শুধু কেরিয়ার প্লাস বই পড়েন, আমার লেখা বই, ইনশাল্লাহ আপনি বস হয়ে যাবেন বাংলায়।
আপনি নিজে বাংলায় কি করতে পারবেন, অনেকে পড়াতে পারবেন। ওকে, হ্যাঁ স্যার কোন স্টুডেন্ট যদি ভুল পায় তাহলে স্যার ক্লাস আপনাকে প্রশ্ন করতে পারে কোন আচ্ছা আমার ওই নাম্বারে কল দিয়ে, এই নাম্বারে ভুল পাইলে কল দিয়ে। হ্যাঁ স্যার গোপালগঞ্জ শাখায় আপনার ক্লাস করেছি, অসম্ভব সুন্দর ক্লাস। মঈন খান, ভেরি গুড। গোপালগঞ্জ শাখায় ক্লাস করবেন নিয়মিত, আমাদের অফলাইন শাখাগুলো ক্লাস করবেন বাংলা ক্লাস। আমাদের যে অফলাইন শাখাগুলো কোথায় কোথায় আপনাদেরকে জানি, আপনারা জানেন আমাদের কক্সবাজার একটা শাখা আছে বিজেপি ক্যাম্পের মোড়, কক্সবাজার শাখায় ক্লাস আমরা নিয়মিত হয়, কক্সবাজার শাখায় ক্লাস করবেন। পটুয়াখালী পৌরসভার মোড় আছে আমাদের, বরিশাল বিএম কলেজের মসজিদ গেটের সামনে আলী মার্কেট 3য় তলা, তারপর আমাদের রংপুর সবচেয়ে বড় লাইব্রেরি রংপুর কারমাইকেল কলেজের সামনে, আমাদের বগুড়া কামারগাড়ি আজিজুল্লাহ কলেজের পাশে আমাদের শাখা আছে। এরপর আমাদের খুলনা 2টা শাখা, একটা খুলনা টুটপাড়া শাখা আর একটা হলো খুলনা দৌলতপুর শাখা। এরপর আমাদের শাখা আছে এদিকে দেখেন, আমাদের কুষ্টিয়া শাখা উদ্বোধন হবে 5 তারিখ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা উদ্বোধন হবে 5 তারিখ। ওকে, আমাদের শনির একটা শাখা আছে, আমাদের মিরপুর 10 হলো হেড অফিস। ওকে স্যার বইটা কিভাবে পেতে পারে? বইটা এটা আপডেট ভার্সন, বইটা আপনারা এই নাম্বারে কল দিয়ে নিতে পারবেন। বইটার প্রাইস হলো লিটারেচার সহ আর ব্যাকরণ, টোটাল ব্যাকরণ সহ 400 টাকা বইটা। এই নাম্বারে টাকা পাঠাইয়া এই নাম্বারে আপনারা বইটা নিতে পারবেন কুরিয়া, বাংলাদেশের যে কোনো জায়গায়। জাহাঙ্গীরনগর নাসির স্যার আপনার বইটি কিভাবে পেতে পারে? বইটা পেতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপাতত কুরিয়ারে নিতে হবে। বইয়ের মানে সংখ্যা খুব কম আছে, বেশি বই নাই, তো এই জন্য লাইব্রেরিতে যেগুলো দিয়েছিলাম, নীলক্ষেত মামুন বুক হাউসে দিয়েছিলাম না, মামুন বুক হাউসে বিক্রি করা শেষ। এই সপ্তাহ 50টা বই নিছে, তাও বলতেছে শেষ। মামুন বুক হাউসে যোগাযোগ করতে পারেন, পেতে পারেন। আর যদি মামুন বুক হাউসে নাও পান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে 400 টাকা বিকাশ করে কল দিন। ওকে আচ্ছা দেখেন, এখন আপনাদের বলি যারা 47তম বিসিএস এই প্রস্তুতিটা নিতে চান, 47 বিসিএস, তাদের আমি বলবো 47 বিসিএস প্রিলি জব মেডিসিনের সাথে হোক, অনেক নামি দামি অনেক প্রতিষ্ঠানে অনেক নামি দামি সম্মানিত শিক্ষকদের সাথে ক্লাস করছেন, বিসিএস প্রস্তুতি নিয়ে দেখছেন, আপনি জব মেডিসিনের বেসিক ক্লাস করেন, জব মেডিসিনের সাথে ক্লাসটা করে দেখেন, দেখেন কেমন বেসিক ক্লাস শিখতে পারেন। এই 47তম বিসিএস আমাদের অনলাইন কোর্স ফি হলো 4,000 টাকা, অনলি কত 4,000 টাকা কোর্স ফি। আর যারা অফলাইনে ভর্তি হবেন তারা 8,000 টাকায় ভর্তি হতে পারবেন। 8,000 টাকা আমাদের সারা বাংলাদেশের ব্রাঞ্চগুলোতে আপনি 8,000 টাকায় কিন্তু 47তম বিসিএসে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। আর অনলাইন, শুধু অনলাইন করলে 4,000 টাকা আপনি ভর্তি হতে পারবেন। যাদের একান্তই আর্থিক সমস্যা একেবারে দুর্বল, তারা 3500 টাকা দিলে ভর্তি হতে পারবেন। আর এর সাথে কিন্তু আপনি হাইলাইটস কিন্তু পাবেন, অর্থাৎ লেকচার শিট কিন্তু আপনি সব লেকচার শিট আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। স্যার গাজীপুর সদরে জরুরি ছিল একটা শাখা, হ্যাঁ ভাইয়া, তবে জরুরি বান্ডার অস্বীকার হবে। বইটি কি লিখিতর জন্য কি হবে? না, লিখিত পরীক্ষার জন্য এই বইটা 100% কাভার দেবে না, 60% কাভার দিবে। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। শিমুল হোসেন অনেক আগেই তনুযুগ দীর্ঘে তন্নি 1 দফা দাবি, পাবনায় শাখা চাই। শাহজাদা সেলিম, পাবনায় শাখা ইচ্ছা আছে, পাবনায় বা ইচ্ছা করে বাংলাদেশের 64টা জেলায় জব মেডিসিনের শাখা যাক। আমাদের খুবই ইচ্ছা যে আমাদের 64টা জেলায় জব মেডিসিনের শাখা থাকবে, আমরা 64 জেলায় বেকারদের সার্ভিস দিতে পারবো সবচেয়ে কম টাকায়, বেটার শিক্ষক দিয়ে সবচেয়ে কম টাকায় আমরা বেকারদের সার্ভিস দিতে পারবো। দোয়া করেন সবাই যেন আমরা পারি, ইনশাল্লাহ ছড়িয়ে যাবে। ইনবক্স করেছি, কোনো রেসপন্স নাই স্যার। আমার হাতে ফোন, রেসপন্স কেমন করবো? হ্যাঁ, আমার ফোনটা আমার হাতে, ক্লাসটা শেষ করব তারপর আপনারা কল দিয়ে, ঠিক আছে, আমার হাতেই তো ফোনটা। হবে স্যার, ক্লাস শেষে কল দিব। হ্যাঁ, ক্লাস শেষে কল দিন স্যার। আপনাদের নিবন্ধনের লিখিত কোর্স আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের নিবন্ধনের লিখিত কোর্স মাত্র 1500 টাকা, নিবন্ধনের লিখিত কোর্স মাত্র 1500 টাকা। ওকে স্যার, 11 থেকে 20তম গ্রেডের ভর্তি ফি কত? 11 থেকে 20তম গ্রেডের ভর্তি ফি ভাই আমি বলে দিই, 11 থেকে যারা 10 থেকে 20তম আমাদের দুটো ব্যাচ, এটা 10 থেকে 20তম গ্রেডের এই যে কোর্স, এই কোর্সটা হলো 2200 টাকা, আমরা এটা নিচ্ছি মাত্র 1950 টাকা। এর সাথে কিন্তু 500 পৃষ্ঠার বই, 4টা বই যাবে, এবং 4টা বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা 500 প্লাস। এই যে আমাদের 4টা হাইলাইটস আছে 10 থেকে 20তম গ্রেডের, এই 4টা হাইলাইটস কিন্তু 500 পৃষ্ঠার। এই যে 4টা বই, এই 4টা বই বাংলা জিকে, ম্যাথ, ইংরেজি, এই 4টা বইয়ের মিলায়া পৃষ্ঠা সংখ্যা 500 প্লাস পৃষ্ঠা। এবং এইটা আপনারা একদম ফ্রি দেওয়া হয়, কুরিয়ারে একদম ফ্রি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো এইটার কোর্স ফি আমরা 1950 টাকা রেখেছি। ক্লিয়ার?
স্যার আপনার নিজের জেলার জন্য কিছু একটা করেন। আমার নিজের জেলা তো কোথায়, পটুয়াখালী। তা আমি পটুয়াখালীকে জব মেডিসিনের শাখা দেই নাই? পটুয়াখালী জব মেডিসিন দেখে দেখেন কি পরিমাণ চাকরি হয়। একটু পটুয়াখালী শাখায় ঢুকে দেখেন, যে একটু ফেসবুকে ঢুকে দেখেন জব মেডিসিন পটুয়াখালী শাখা, ঢুকে দেখেন যে সেখান থেকে প্রতি মাসে কয়জন চাকরি পায়। মনির ভাই ওই শাখাটার পরিচালক, এবং পটুয়াখালীতে হিউজ স্টুডেন্ট সেখানে। এবং সাইদুল স্যারের তো ক্লাস আছে 10-11 তারিখ, আমাদের সাইদুল স্যারের তো পটুয়াখালীতে ক্লাস দেবে। তো পটুয়াখালী শাখা থেকে তো হিউজ পরিমাণে চাকরি হয় আপনাদের। পটুয়াখালী শাখা যান না, পটুয়াখালী শাখাটা তো জোস একটা। স্যার চৌহদের নবম দশম শ্রেণী বইয়ে ফার্সি আরবি দেওয়া, হ্যাঁ আমি তো আগেই বলছি ওইটার ভুল দেওয়া, ওখানে ভুল দেওয়া আছে, আমি তো বলেই দিচ্ছি ওটা ভুল দেওয়া আছে, ওটা ভুল দেওয়া আছে, নবম দশম শ্রেণী বইটা ভুল। আচ্ছা দেখি স্যার, আমি দশমের স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিয়ে সাহায্য চাচ্ছি, 10 থেকে 20 তম গেট, এটা আপনার লিখিত পরীক্ষা হবে। স্বাস্থ্য সহকারী পরীক্ষা না, স্বাস্থ্য সহকারী প্রিলি, স্বাস্থ্য সহকারী পরীক্ষা প্রিলি পরীক্ষা হবে, এটা ইজিলি পারবেন, প্রিলি সহজ প্রশ্ন হবে। স্যার আমি আজকে ফোন দিয়েছিলাম 4000 বলছে। আচ্ছা 4000 বলছে, আপনি আমার নাম্বারে পাঠাই দিয়ে, যাতে আর্থিক সমস্যা 3500 টাকা আমার ফোন নাম্বারে পাঠাই দিয়ে, ঠিক আছে? আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে আপনার 4000 টাকা নিচে 1 টাকাও কম রাখবে না, কিন্তু আমার নাম্বারে আপনি এই নাম্বারে টাকা পাঠাই দিন, আপনাকে 3500 টাকায় রেখে দেবো। স্যার আমাদের সিলেটের শাখা দান, 4টা জেলা আছে। ওয়াও, সিলেটে অনেকদিন যাবত যাই না। সিলেটের কি সুন্দর কি কি যেন খাবার আছে, ভুলে গেছি। 5 ভাই রেস্টুরেন্ট আছে, আর একটা জানি কি আছে, সাতকরা দিয়ে গরুর মাংস রান্না জোস। সিলেটের শাখা দিব ভাইয়া, দিব। স্যার স্যার আমি 18তম লিখিত বাংলা কোর্সে ভর্তি আছি, কিন্তু আমি কোনো গাইড বই পাবো কি? না, যারা 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন তারা কোনো গাইড বই পাবেন না। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? তাড়াতাড়ি বলেন, পেটে ক্ষুধা লাগছে। ভর্তি সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে? বলেন বলেন বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, আর কোনো প্রশ্ন আছে? যদি আপনারা অ্যাডভান্স প্রাইমারি কোর্সে ভর্তি হন তাহলে আপনাদের 2200 টাকা পে করতে হবে। যদি আপনারা অ্যাডভান্স নিবন্ধন কোর্সে ভর্তি হন তাহলে আপনাকে 2200 টাকা পে করতে হবে। যদি কোনো নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হন তাহলে আপনাকে 1500 টাকা পে করতে হবে। বিশেষ পরীক্ষা প্রিলিতে 4000 টাকা আপনাকে পে করতে হবে। যাদের আর্থিক সমস্যা খুবই খুবই খারাপ তারা 3500 টাকা পে করবেন। ক্লিয়ার? হ্যাঁ, পানসি আছে, স্টিকিটুম আছে। হ্যাঁ, গুড গুড গুড, এই তো মনে পড়ছে। স্যার প্রাইমারি ভর্তি ফি কত? সীমা দাস, প্রাইমারি ভর্তি ফি হলো আমাদের 2200 টাকা, 2200 টাকা। আর কেউ আছেন? আর কিছু বলবেন? কারো কিছু জানার আছে? আমি কিন্তু আর কিছু জানার আছে কিনা বলেন না। আর কারো কোনো কিছু জানার আছে? জামালপুরের মাইয়া আছেন শিউলি। অনলাইনে ক্লাসে প্রতি সপ্তাহে কয়টা ক্লাস আর কখন হবে? রুটিন না সিলেবাস পাবো? অবশ্যই রুটিন দেওয়া হবে, অবশ্যই রুটিন দেওয়া, 1 মাসের রুটিন দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। প্রতি সপ্তাহে 5টা ক্লাস, প্রতি সপ্তাহে 5টা। পেট্রো বাংলা সম্পর্কে কিছু, পেট্রো বাংলা প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, সুতরাং সেখানে প্রিলি পরীক্ষা হয়। আইবিএ পেট্রো বাংলা প্রশ্ন করে, আপনি বিসিএস প্রস্তুতি যেভাবে নিচ্ছেন ওভাবেই প্রস্তুতি নেন, সব পারবেন, সব পারবেন। আইবিএ প্রশ্ন করে, একটু ম্যাথ একটু কঠিন করে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, আপনি খাদ্য অধিদপ্তরের জন্য 10 থেকে 20 তম গ্রেড। যশোরে গ্রিন বাজারের সামনে গিয়ে আপনাদের ব্রাঞ্চ খুঁজে পেলাম না, ব্রাঞ্চের কাজ চলতেছে। 4 তলায় যাবেন, ওখানে ওই যে 4 তলায় পাবেন। স্যার আমি 1950 টাকা দিয়েছি, কল দিয়েছি, কল ধরেনি। আচ্ছা এখন অফিস বন্ধ তো, আমার নাম্বারে কল দিয়ে, সমস্যা নাই। নাজির স্যার, মোহাম্মদ স্যার, সাধু স্যার, আজ কি লিখছেন? আজহারুল ইসলাম অনেক। স্যার কৃষি উপসহকারী ক্লাস, শোন, কৃষি উপসহকারী আপনি যে পরীক্ষা দেন ওইটা হলো আপনার সাবজেক্ট রিলেটেড, ওটা আমাদের কোর্স নাই ভাইয়া। ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো আপনি পারবেন, এগুলোর জন্য আমাদের কোর্স আছে, কিন্তু আপনার সাবজেক্ট রিলেটেড যেটা আছে ওটা আমাদের কোর্স নাই ভাই, ওটা আপনাদের টেকনিক্যাল পোস্ট। নাসির স্যারকে এত ভালো লাগে কেন? জান্নাত বৃষ্টি, তোমার কি রিয়েলি আমারে ভাল লাগে? শিওর ভাল লাগে? হয়তো তুমি আমাকে বেশি ফিল করো তাই আমাকে ভালো লাগে। সাকিব আহমেদ অবি, 10 থেকে 20 তম গ্রেডের ক্লাসে কি রিটেন আর ভাইবা দুইটার জন্যই পড়ানো হবে? আমাদের 10 থেকে 20 তম গ্রেড প্রিলি লিখিত উভয় একসাথে, প্রিলি লিখিত উভয় ক্লাস হয়, প্রিলি লিখিত উভয় ক্লাস হয়। স্যার আসবেন একদিন স্যার আমাদের সিলেটে, আমি বন বিভাগে আছি ছোট একটা পোস্টে, দোয়া করেন আমার জন্য, সামনে ভালো আরও কিছু। ভেরি গুড, এই যে বন বিভাগে আছেন অনেক ভালো। কালকে দেখলাম আমার এক ছাত্র, সে কি করছে, সে বিমানবন্দরে চাকরি করে, সে এর সাথে ছবি দিয়েছে, কার সাথে জানো? আমাদের যে বিপিএল খেললো কি মোস্তাফিজ, তার সাথে দিছে। আবার চিড়িয়াখানায় দেখলাম আমার এক ছাত্র আছে, সে চিড়িয়াখানায় জব করে। ছোটোখাটো ভাই, চাকরি তো চাকরি, কাজ কখনোই ছোট দেখবেন না, কাজকে কখনোই ছোট করে দেখবেন না।
নিবন্ধনের রেজাল্ট কবে স্যার? নিবন্ধনের রেজাল্ট দিয়ে দিবে এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, আর এক সপ্তাহ ওয়েট করে, এই এক সপ্তাহের ভিতরে নিবন্ধনের রেজাল্ট দিয়ে দেবে, টেনশন করেন না। 19তম প্রভাষক নিবন্ধন ভর্তি ফি কত? মুফতি নুরুল ইসলাম, মাত্র 2200 টাকা, মাত্র 2200 টাকা। ময়মনসিংহ এখন বিভাগীয় শহর, একটা শাখা দেন না স্যার প্লিজ। সাকিব আহমেদ অবি, ভাইয়া দিব, ভাইয়া দিব স্যার। রোজনামসা অর্থ কি? রোজনামসা মানে ডায়ারি। এই যে দেখেন রোজনামসা মানে কি? ডায়ারি। দেখেন এই ডায়েরি বানানটাও বাংলা একাডেমি চেঞ্জ করছে জানেন। এই দেখেন ডায়েরি, আমরা আগে লিখতাম ডায়েরি, এভাবে লিখতাম, এটা ভুল বানান কিন্তু। এই বানানটা ডয়কাটা 29 টাকা রয় রসিকা, এলো ডায়ারি। দেখছেন, দেখছেন আমরা উদ্বোধন বানান আগে লিখতাম এভাবে, উদ্বোধন, কিন্তু দেখেন আবার অনেকে এখানে কি ভ মারতো, কিন্তু এখন উদ্বোধন বানান এভাবে, রস্যু দশান্ত উদ বয়কার বো ধন উদ্বোধন, এটা এখন শুদ্ধ বানান লিখছেন। এস এল না নজরুল ইসলাম স্যার আমার কমেন্ট দেখেন না, এই তো দেখলাম। আর কোনো প্রশ্ন আছে? দ্রুত কর ভাইয়া, ক্লাসটা শেষ করবো ভাইয়া, ক্লাসটা শেষ করবো। অবশ্যই আমার বাসের এলাকার মানুষ খেলা হবে, কামরুজ্জামান শামীম, শয়মুন সাদিক শামীম। আচ্ছা দেখি 11 থেকে 20তম গ্রেড 1650 টাকায় ভর্তি হতে চাই স্যার। শোনেন, আপনি যদি আমাদের কোনো কোর্সে ভর্তি থাকেন তাহলে আপনাকে আমি 1650 টাকায় ভর্তি নেব ভাইয়া। আমাদের কোনো কোর্সে ভর্তি থাকতে হবে স্যার। 47তম বিসিএসে ভর্তি হতে চাই, অবশ্যই বৃষ্টি জান্নাত আমার নাম্বারে টিয়া পাঠাই দিবা। ক্লিয়ার স্যার? আমি টিচার এটিওর জন্য একবার 10 থেকে 20 কোর্স করেছি, কিন্তু পড়াশোনা করেছি, সাজেশন দেন প্লিজ। শোনে, সাজেশন কোনো কথা না, পিএসসির কোনো চাকরিতে সাজেশন চাবেন না। ক্লাসে যা পড়াবো, যে হাইলাইট দেবে, এগুলো সব আপনাকে পড়তে হবে। পিএসসিতে কখনো, পিএসসির চাকরি পরীক্ষা কখনো সাজেশন হয় না, বিশেষ পরীক্ষা কখনো সাজেশন হয় না। জাস্ট বলা যায় যে এখান থেকে আসবে, কিন্তু সাজেশন দেওয়া যায় না। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের 10 থেকে 20 করে আমাদের লেকচার শিটগুলো পড়বেন আর আমাদের ক্লাস করবেন। এই যে আজকেও চাকরি পরীক্ষা হলো, পোস্ট তো দিয়ে দিছি, যত চাক আপনারা কমেন্ট করে একটা জানান যে না আমাদের শিট থেকে কমন পড়ে না, আমাদের ক্লাস থেকে কমন পড়ে না, বলেন। অনেক কষ্টে পর স্যার একটা চাকরি পেয়েছি, মাশাল্লাহ। মনে শুধু স্যার অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছি, 22টা এক্সাম দিয়ে স্যার। 10-12 সালে আমার জয়েনিং স্যার, আমার সিলেটেই পোস্টিং এয়ারপোর্টে, মনে সৌন্দর্য বড় এয়ারপোর্ট রোডে আসবে ইনশাল্লাহ। সিলেট গেলে দেখা হবে ইনশাল্লাহ তোমার সাথে। আমার কথাগুলো খুবই ভালো লাগে, অনুপ্রাণিত করে। গুড। জি স্যার, আমি 18তম রিটার্নে ভর্তি আছি, সমস্যা নাই। 18তম নিবন্ধন যারা ভর্তি আছেন তারা 10 থেকে 20 করে 1650 টাকা দিলেই হবে, 1650 টাকা দিলেই হবে, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? শারমিন সুমি, কিছু বলবা? আবার কোর্স করবো স্যার। শারমিন সুমি, সমস্যা নাই, কল দিও আমার নাম্বারে, কল দিও আপু, কল দিও, কোনো সমস্যা নেই, কল দিও। ওকে, যাই হোক। নীল 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 নাসির স্যার, আচ্ছা জাকারিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মিষ্ট চাই না। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল গুলুগুলু সাইদুল স্যারের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।